ভার্সিটিতে এসে র্যাগিংয়ের শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। তবে পাত্রীর মা সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, তাও ভার্সিটিতে এটা জানা ছিল না। তোহফা বাবা মায়ের তৃতীয় অর্থাৎ ছোট সন্তান। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠানোর পর তোহফার মা বাবা আর কোনো সন্তানের জন্য আর্জি করেনি মহান রাব্বুল আলামিনের নিকট। তার কারণ পরে বলা যাবে, এখন বলি। একটু আগে তোহফার সাথে ঘটে যাওয়া আজগুবি ঘটনাটি। আজ ভার্সিটিতে প্রথম দিন। চারিদিকের গ্রীষ্মতপ্ত পরিবেশে তোহফার অবস্থা শোচনীয় হলেও নিজের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি বেশি ছিল বলেই কষ্ট উপলব্ধি করেনি। যানজটযুক্ত পরিবেশ পেরিয়েই নিস্তব্ধতায় মোড়ানো শৈথিল্যের হাওয়ায় নিজেকে বিলিয়ে বিশাল দরজা পেরিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করেছে মাত্র। চারিদিকের সৌন্দর্য যেন পাগল করে তুলল মুহূর্তেই। গোল হয়ে বসে আড্ডায় মেতে থাকা বন্ধু মহলের ছবি তুলতেও ভুলল না নিজের পছন্দের ফোনে। সারি সারি গাছগুলোর ডালে বসে থাকা পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ঠিক তখনই কোথা থেকে একজন ভদ্রমহিলা এসেই ওর গাল টেনে দিলেন। আহ বলেই যখন কিছু বলতে যাবে, অমনি তিনি তোহফার চোখে মুখে হাত বুলিয়ে বললেন, কি মিষ্টি দেখতে তুমি মেয়ে। এত সুন্দর মেয়ে রেখে আমি কিনা এতক্ষণ চোরকির মতো এদিক ওদিক ঘুরঘুর করছিলাম, ভাবা যায়। তুমি মেয়ে ভারী মিষ্টি, তোমাকে আমার ছেলের বউ করতে চাই, তুমি রাজি? ওনার কথায় তোহফা শুকনো বিষম খেলো। কাঁচতে কাঁচতে বলল, আন্টি, আমি এখানে পড়ালেখা করতে এসেছি, বিয়ে করতে না। আপনি কে, আর বেছে বেছে আমাকেই আপনার কেন পছন্দ হলো? দেখো দেখি মেয়ে বলে কি। শোনো মেয়ে, আমি জানি এখানে সবাই লেখাপড়া করতে আসে, তাই এখানে মেয়ে খুঁজতে এলাম। তবে একটা মেয়েও পছন্দ হলো না। তুমি একটু ভালো করে চেয়ে দেখো তো, কেমন ভাবে এসেছে লেখাপড়া করতে। ওদের পোশাক আশাক দেখে আমি খুব কষ্ট পেলাম। মনে হচ্ছে এরা লেখাপড়া করতে নয়, বিয়ে বাড়িতে এসেছে। তবে তোমার এমন শালীন পোশাক দেখে আমি বুঝে গেছি তুমি খুব ভালো। ভদ্রমহিলা চারিদিকে থাকা মেয়েদের দেখিয়ে কথাগুলো বলল। ওরা জিন্স ফতোয়া টপস পরে এসেছে। ওদের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিতেও দ্বিধাবোধ করলেন না ভদ্রমহিলা। তোহফা নিজেও এসব পরে, তবে বাড়িতে। বাইরে বের হলে সবসময় বোরকা পরে বের হয়। এবার সে ভদ্রমহিলাকে বলল। আন্টি, আমি নিজেও এসব পড়ি। ভদ্রমহিলা ওর কথায় পাতা না দিয়ে বললেন, দাঁড়াও, আমার ছেলেকে ভিডিও কল দিই, ওকে দেখাই কেমন পুতুলের মতন একটা রাজকন্যা পেয়েছি ওর বউ করার জন্য। আমার ছেলে তোমাকে দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। উফ, এটা ভাবতেই আমার খুশি খুশি লাগছে। কথাগুলো বলে ভদ্রমহিলা ফোন বের করলেন। অবস্থা বেগতিক দেখেই তোহফা ছুটে চলে যেতে নিল। তার আগেই মহিলা তার হাতটা খপ করে ধরে ফেললেন। কার উদ্দেশ্যে বললেন, দেখ, আমি মেয়ে পেয়ে গেছি, এবার তোকে বিয়ে দেওয়ার থেকে আমাকে কে আটকায় আমিও দেখছি। দেখ মেয়েটা কত কিউট আর সুন্দর। এই কথা বলেই মোবাইলটি তোহফার নিকট এগিয়ে ধরলেন। তোহফা নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত, তাই সে খেয়াল করল না ফোনের ওপাশে কেউ তাকে মুগ্ধ চোখে দেখছে। তবে মুগ্ধতা গভীর হবার আগেই ছেলেটি তোহফার ছটপটানি দেখতে পেল। তোহফার অস্বস্তিও চোখ এড়ালো না। নিজের মুগ্ধতা দূরে ঠেলে জোর গলায় মায়ের উদ্দেশ্যে বলল, মা, তুমি এগুলো কি করছো? তোমার পাগলামি এবার বন্ধ করো। তুমি কি দেখতে পাচ্ছ তোমার পাগলামির জন্য একটা মেয়ে বিব্রত বোধ করছে? প্লিজ মা, দয়া করে মেয়েটার হাতটা ছেড়ে দাও, যেতে দাও ওনাকে। তোহফা ছেলেটার বলে যাওয়াটা প্রতিটি কথা শুনতে পেল, তবে চোখ তুলে তাকানোর সাহস এই মুহূর্তে তার হয়ে ওঠেনি। কি একটা বিচ্ছিরি অবস্থায় তাকে পড়তে হলো ভেবেই তার খারাপ লাগছে। সতেজ মনটা বিগড়ে দিলেন এই ভদ্রমহিলা। ইচ্ছে করছে দু চারটা করা কথা শুনিয়ে দিতে, তবে কেন জানি নিজেকে কঠিন করতে পারল না। তাই নরম সুরে বলল, আন্টি, দয়া করে আমার হাত ছেড়ে দিন। দেখেন সবাই কিভাবে দেখছে আমাদের। ভদ্রমহিলা চারিদিকে একবার চোখ বুলিয়ে তোহফাকে অবাক করে দিয়ে ফোন কলে থাকা ছেলেটির উদ্দেশ্যে বললেন, সত্যি করে বল, মেয়েটা সুন্দর না? মায়ের আকস্মিক প্রশ্নে থমকে যায় ছেলেটি। তৎক্ষণাৎ বলার মতো কোনো উত্তর খুঁজে পায় না সে। চোখ তুলে একবার তোহফার দিকে নিষ্পলক তাকিয়ে রইল। সত্যি বলতে মেয়েটা মাত্রাধিক সুন্দর। এই যে তার মায়ের হাত থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, এখানেও যেন সৌন্দর্য লুকিয়ে আছে। সে ফোন কলে আছে প্রায় 7 মোফাকে পাগলের উপাধি দিবে এমন 7-5 যখন ভাবছে, তখন তার হাতে ঠান্ডা শীতল কিছু অনুভব করলো। ভালো করে তাকাতেই দেখলো ভদ্রমহিলা কাঁদছেন।
তোহফা ঘাবড়ে গেল। ভদ্রমহিলার হঠাৎ এমন পরিবর্তন দেখে তোহফা কি বলবে খুঁজে পেল না। তবে ভদ্রমহিলার কান্নার গতিটা খুব ভয়াবহ। ফর্সা নাকমুখ হঠাৎ করেই লাল হয়ে উঠল। কোনো গভীর ব্যথায় যে কাঁদছেন তিনি সেটা বুঝতে পারল তোহফা। যে ব্যথায় তিনি রোজ কষ্ট পান হয়তো। নিজেকে সামলে তোহফা বলল, কি হয়েছে আন্টি, কাঁদছেন কেন? এই দেখুন, আমি আর ছোটাছুটি করব না চলে যাবার জন্য, তবু আপনি কাঁদবেন না প্লিজ। ভদ্রমহিলার কান্না থামেনি। তিনি নিজের মতো করেই চোখের জল বিসর্জন দিতে থাকলেন। এভাবেই কেটে গেল কয়েক সেকেন্ড। তারপর ভদ্রমহিলা বললেন, আমি ডিমেনশিয়াল নামের একটা রোগে আক্রান্ত, যাকে বলে ভুলে যাওয়ার রোগ। আমার ভুলে যাওয়ার রোগ আছে। সকালে কি নাস্তা খেয়েছি সেটাও ভুলে যাই মিনিট 2 পর। তাই তোমাকে ধরে আছি, যেন তোমাকে ভুলে না যাই। এই জন্য এত তোড়জোড় করে আমার ছেলের সাথে তোমার দেখা করাতে নিয়ে যাচ্ছি। তুমি কষ্ট পেও না মা, আমি তোমাকে জোর করে নিয়ে আসায় কিছু মনে করো না। আমার ছেলেকে দেখো, যদি তোমার মনে হয় সে দেখতে বাজে তাহলে আমি কিচ্ছু বলবো না, মনেও করবো না। সত্যি বলছি, আমার এই রোগের জন্য ছেলেটা আমাকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। এমনকি আমার জন্য বিয়েটাও করতে চায় না। ও মনে করে আমার এই রোগের জন্য আমার ছেলের বউ আমাকে অপছন্দ করতে পারে, তাই এত শীঘ্রই বিয়ে করবে না। তুমি বলো মেয়ে, আমি কি চিরজীবন ওকে দেখে রাখতে পারবো? আজ বা কাল যদি আমার কিছু হয়ে যায় তখন কি হবে ওর? তিল তিল করে জমিয়ে রাখা আমাদের সম্পত্তি দিকে ওত পেতে আছে আমার ভাসুর ও তাদের ছেলেরা। আমার সহজ সরল ছেলেকে ওরা খুন করতেও পিছপা হবে না। তুমি বলো, ক্ষতি হতে পারে জেনেও কিভাবে ছেলেকে একটা গতি না করে আমি থাকি? আমি যে মা, নিজের মৃত্যুকেও এত ভয় পাই না যতটা ভয় পাই আমার অনুপস্থিতিতে আমার সন্তানের কি হবে ভেবে। ভদ্রমহিলা নিজের কথা শেষ করেই আবারও কাঁদতে শুরু করলেন। অন্যদিকে তোহফা অবাক নয়নে তাকিয়ে রইল ভদ্রমহিলার দিকে। কত বয়স হবে উনার? 48 বা 47 হবে হয়তো। তবুও চেহারার জৌলুস কেমন চকচক করছে। চোখের জলের প্রতিটা ফোঁটা মুক্তোর মতো ঝরে পড়ছে অধর বেয়ে। জৌলুস চেহারা কেমন পাংশুটে হয়ে গেছে। একটু আগের অস্বস্তি কাটিয়ে তোহফা এবার নিজে থেকে ভদ্রমহিলার হাত দুটো আঁকড়ে ধরে বলল, এভাবে কাঁদবেন না আন্টি, আমার খারাপ লাগছে। আপনার সাথে কোনো রকম কথা না বাড়িয়েই আমি যাব, দেখাও করব আপনার ছেলের সাথে। তবু আপনি কাঁদবেন না প্লিজ, কাউকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। তোহফার আবেগপ্রবণ কথায় ভদ্রমহিলা নিজের কান্নার গতি কমিয়ে দিলেন। তোহফাকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বুজে দীর্ঘায়িক শ্বাস টেনে নেন বক্ষস্থলে। তার বিশ্বাস এই মেয়েই হবে তার সহজ সরল ছেলের জীবনসঙ্গী ইনশাল্লাহ। গ্রীষ্মতপ্ত পরিবেশ হুট করেই ক্ষুব্ধ হয়ে উঠল। শুভ্র নির্মল আকাশে জমতে শুরু করলো কালো মেঘ। গরুম গরুম আওয়াজে গর্জন করে উঠল গগন। গগন বিহারী পাখির দলেরা ছোটাছুটি করে আপন নিরে ফেরার তাড়া দিয়ে ছুটে চলেছে। আচমকাই ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। তোহফার সাথে ভদ্রমহিলা কেবলমাত্র রিক্সা থেকে নামছে। তোহফা চারিদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো জায়গাটা তার চেনা চেনা। কিঞ্চিত প্রহর পর সে বুঝলো জায়গাটা সে চেনে। এখানে প্রতিদিন না হলেও মাঝে মাঝেই আসা হয়, তবে জায়গাটায় সবসময় লোকজনের সমাগম বেশি থাকায় গভীরভাবে দেখা হয়নি। তবে যতটুকু বুঝলো এখানে তার বড় ভাই তৌসিফ মাঝে মাঝেই নিয়ে আসে তাকে। মা জননী নামের একটা রেস্টুরেন্টে তারা খেতে আসে। এখানের ফুটপাতের দোকান থেকে তোহফা নিজের শখের রেশমি চুড়ি কাজল কিনে নিয়ে ঘরে ফিরে। আজও তার চোখে কাজল আছে, যেটা সে এখানের ফুটপাতের দোকান থেকেই কিনে নিয়ে গিয়েছিল। এই ফুটপাতের দোকানের সামনে এলেই তার প্রয়োজন না হলেও কেন জানি চুড়ি ও কাজল না নিলে মনটা আকুলি বিকুলি করতে থাকে। মনে হয় অনেক বড় কিছু সে নিতে পারেনি। তার এমন স্বভাবের সাথে তার পরিবারের লোকজন পরিচিত, তবে এই ভদ্রমহিলা নিশ্চয়ই পরিচিত নন। তাই তোহফার চেয়েও আজ ফুটপাতের শখের চুড়ি দেখে নিজের পা দুটোকে স্থির করল না দোকানের সামনে। তার পায়ের গতিবিধি সামনের ভদ্রমহিলার সাথে তাল মিলিয়ে চলছে। ভদ্রমহিলা তোহফার দিকে তাকিয়ে বললেন, আসলে আমার ছেলে একটা মিটিংয়ে আছে। অবশ্য এটাও আমি ভুলে যেতাম, তাই দেখো ফোনের ডায়েরিতে লিখে বারবার সেটা চোখ বোলাচ্ছি যেন ভুলে না যাই। ডাক্তার বলেছে ধীরে ধীরে আমার এই রোগ ঠিক হয়ে যাবে। আমার ধারণা তুমি আমার ঘরের পুত্রবধূ হলেই আমি অর্ধেক সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ।
ভদ্রমহিলার কথায় তোহফা জোর করিয়ে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করল। তার কথায় এখন মন খারাপ করলে হয়তো তিনি কষ্ট পাবেন, এটা ভেবেই এমনটা করা। কিছু দূর হাঁটার পর তোহফা খেয়াল করলো সে মা জননী রেস্টুরেন্টের ভেতরে ভদ্রমহিলা ঢুকছেন। তোহফাও পা মিলিয়ে ভেতরে প্রবেশ করলো। ততক্ষণে বাহিরে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। ভারী বর্ষণের দাপটে পুরো শহর শীতল হয়ে গেছে। গ্রীষ্মের কড়া রোদে শুষ্ক হয়ে থাকা পিচঢালা রাস্তায় বৃষ্টির ঠান্ডা শীতল পরশ পড়তেই সেখান থেকে ধোঁয়া উঠছে। ধুলো মাখা রাস্তায় বৃষ্টির পানি মিশে যেতেই কেমন একটা ঘ্রাণ নাকে ভেসে এলো। ঘ্রাণটা ভালো না খারাপ এই মুহূর্তে সে অনুভব করতে পারল না। অবশেষে দুজনেই একটি টেবিলে বসে থাকা পুরুষের সামনে এসে দাঁড়ালো। ভদ্রমহিলা আওয়াজ বলে ডেকে উঠতেই পিছু ফিরে তাকালো লোকটা। তাতেই তোহফার হার্টবিট খুব খারাপভাবে নিজস্ব গতি হারালো। ধক ধক করে হার্টবিট নিজের গতিপথ অনুসরণ করা থেকে হঠাৎ করেই যেন থেমে গেছে। দম মেরে বসলো, ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ল। কয়েক মুহূর্তের ব্যবধানে অভিধানের অন্তর্ভুক্ত সকল ভাষা তোহফা হারিয়ে ফেলল। বাকরুদ্ধ হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ছেলেটার মুখ পানে। ততক্ষণে ছেলেটা উঠে দাঁড়িয়েছে। নিজ দায়িত্বে তার মাকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে সুন্দর একটা হাসি দিয়ে তোহফার উদ্দেশ্যে বলল, বসুন। আমি খুবই দুঃখিত আমার মায়ের ব্যবহারে। অবশেষে সে আপনাকে জোর করে ধরে নিয়েই এলেন। দয়া করে কিছু মনে করবেন না। মা এমনই। আমি নিজ দায়িত্বে আপনাকে বাড়িতে পৌঁছে দিব। প্লিজ এখানে বসুন। আওয়াদের কোনো কথা তোহফার কর্ণকুহরে পৌঁছায়নি, কারণ তোহফা তখনও আওয়াদকে দেখে গভীর ঘোরের মাঝে ডুবে আছে। আওয়াদের কথা শুনবে কি করে? সে তো আওয়াদকে দেখার নেশায় তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এত সুন্দর কোনো পুরুষ হলে রোজ প্রতিটি মেয়ে নির্ঘাত হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হবে। নেহাতি সে কঠিন হৃদয়ের মেয়ে, না হলে নিশ্চিত সেও হার্ট অ্যাটাক করত। জ্ঞান হারিয়ে আওয়াদকে দেখার জন্য ছটফট করত তার অচেতন হয়ে থাকা শরীর। সে শুনে এসেছে ছেলেরা ফর্সার থেকে কালো ভালো, তবে আজ বলতে ইচ্ছে করছে এমন সুপুরুষ সুন্দর হওয়াই ভালো। এমন সুন্দর দেখতে কোনো ছেলে হলে মেয়েদের সুন্দরী উপাধি উল্টো হয়ে যাবে যে। মেয়েরা অতিরিক্ত সুন্দর হলে তাদের সুন্দরী পরী আরও অনেক নামে ডাকা হয়। তাহলে ছেলেদের কি নামে ডাকে? আচ্ছা, ওনার গার্লফ্রেন্ড আছে নিশ্চয়, হয়তো আছে। এত সুন্দর মানুষের গার্লফ্রেন্ড নেই এটা মিথ্যা কথা। তোহফা যখন নিজের মাঝেই নিজে নেই, তখন আওয়াজ তোহফার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। কাশি শব্দ তোহফাকে লজ্জা দিল, কারণ সে যেভাবে তাকিয়েছিল নিশ্চয়ই আওয়াজ তাকে ভ্যাবলাকান্ত মনে করেছে। ইস, কি বিচ্ছিরি অবস্থা! আজ তার সাথে সকল বিচ্ছিরি পরিস্থিতি কেন হচ্ছে? তোহফা নিজেকে সংযত করে ফাঁকা চেয়ার টেনে বসল। মাথা নিচু করে নিজের হাত নিজেই ঘুরতে থাকলো। যুদ্ধ করতে চাইল নিজের মন ও পল্লব জোড়ার সাথে। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে সে জীবনেও পড়েনি। তোহফাকে আরও লজ্জায় ফেলে দেওয়ার জন্য ভদ্রমহিলা বললেন, বলেছি না আমার ছেলে দেখতে মাশাআল্লাহ সুন্দর। দেখলে মেয়ে তুমি চোখ ফেরাতে পারছো না প্রথম দেখেই। ভদ্রমহিলার কথায় তোহফার অস্বস্তি দ্বিগুণ বেড়ে গেল। সে পারছে না এখান থেকে ছুট লাগিয়ে পালিয়ে যেতে। মহিলাটি জোর করে ধরে নিয়ে এসে এখন আবার লজ্জায় ফেলছে। তোহফার এমন অবস্থা দেখে আওয়াজ মুচকি হাসল। মায়ের উদ্দেশ্যে বলল, মা চুপ করবে? একে তো তুমি ওনাকে জোর করে ধরে নিয়ে এসেছো, তার উপর এভাবে লজ্জা দিচ্ছ কেন? আসলে উনি মুগ্ধ হয়ে আমায় দেখছিলেন না, এটাই দেখছিলেন তুমি ছেলের জন্য যে এভাবে মেয়ে খুঁজতে বের হয়েছ। আসলে তোমার ছেলে পারফেক্ট কিনা। কি তাই তো মিস? আকস্মিক প্রশ্নে থতমত খায় তোহফা। সে তৎক্ষণাৎ কিছু বলতে পারে না। কি বলবে তোহফা? আওয়াজ বুঝতে পারে তোহফার মনের অবস্থা, তাই সে প্রসঙ্গ দীর্ঘ না করে পাল্টে ফেলে। তোহফাকে জিজ্ঞেস করে, কি খাবেন বলুন, চা না কফি? আমি বাড়ি যাব। সহজ সরল স্বীকারোক্তিমূলক উত্তরে আওয়াজ মাথা চুলকায়। ভাবে সে তো জিজ্ঞেস করেছে কি খাবেন, আর উনি উত্তর দিচ্ছেন বাড়ি যাবেন। তার কথায় কি এটাই বুঝেছে মেয়েটা? থুতনির গোড়ায় চাপ দাড়িতে হাত বুলিয়ে বলল, তো চিরুনি তল্লাশি চালাতে বলছো? হ্যাঁ সেটাই। এভাবে কারো অগোচরে খোঁজ নিলে গণধোলাই পড়বে পিঠে। পারলে খাবি ধুলাই। এ পর্যন্ত তো আমার হাতে একটা মারও খাসনি, এবার না হয় বউ খুঁজতে গিয়ে খাবি। তুমি মা হয়ে ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ, তোমার ভয় করছে না? ও মা, ছেলে বলে কি?
বিপদ কোথায়? আমি রাজকন্যার কাছে পাঠাচ্ছি। রাজ্য আর রাজকন্যা জয় করতে হলে তো তোমায় যুদ্ধ করতেই হবে। তোমার ওই রাজকন্যা আমার জন্য ভয়াবহ যুদ্ধ। এটা ভালোবাসার যুদ্ধ। নরম হাতে তলোয়ার তুললে অসুবিধা হবে না যদি তুমি তরোয়াল চালাতে পারো। তুমি আমার মা না বান্ধবী যে এভাবে ভালোবাসার সাজেশন দিচ্ছ? এসএসসি পরীক্ষার সময় আমি কিভাবে তোমায় হেল্প করেছিলাম এখন বলবো ওদের? সেদিন তো বড় মুখ করে বলেছিলে আজ থেকে তুমি আমার বান্ধবী হয়ে যাও। বান্ধবী হয়ে সাজেশন দিবা, মা হয়ে শাসন করবে, আর সেসব ভুলে গেছো? ভুল হয়েছে, আর বলবো না। আচ্ছা মা, তোমার না ভুলে যাওয়া রোগ আছে, তাহলে তুমি ওটা এখনো মনে রেখেছো কিভাবে? ওটা তোমার দুর্বলতা, সেটা আমি ভুলিনি। কি জানি কেন। কথাটা বলেই সেলিনা বেগম মুখটা অন্যদিকে ফেরালেন, আর আওয়াজ সরল মুখ করে ভাবুক হয়ে ভাবতে রইল এত বড় শহরে তুহফা নামের মেয়েকে সে কিভাবে খুঁজবে। কাজল চোখের মায়াবী চেহারাখানা যে অদৃশ্য হয়ে গেছে চোখের পলকে। এবার উপায়? বৃষ্টিতে ভিজতে ভিজতেই তুহফা তার বাড়িতে পৌঁছায়। ভেজা শরীর নিয়ে সদর দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই তার বড় ভাবি ইলা দরজা খুলে দেয়। তুহফার এমন অবস্থা দেখে সে অবাক হয় না, কারণ অসময়ের বৃষ্টি বলে কথা। আগে থেকে জানা থাকলে নিশ্চয়ই ছাতা নিয়ে বের হতো। এমনিতেই আজ তার ভার্সিটির প্রথম দিন ছিল। আনন্দ উচ্ছ্বাসে ভাসতে ভাসতে বের হয়েছিল ঘর থেকে, কোনো দিক খেয়াল না করেই। কিন্তু অবাক হলো ননদের হাতে নীল রঙের ছাতা দেখে। হাতে ছাতা, অথচ ননদই ভিজে জবুথবু হয়ে বাড়ি ফিরেছে। অবাক কাণ্ড। এবার ইলা খুব গভীরভাবে তুহফাকে পরখ করলো। কিছুক্ষণ পরখ করে যা আবিষ্কার করলো সেটা হলো তার ননদ ভীষণ রকমের অস্বস্তির মাঝে আছে। আর অস্বস্তির কারণ খুঁজতেই তিনি প্রশ্ন করলেন, ব্যাপারটা কি খুব সিরিয়াস ননদি? নদীর পানি বুঝি পুরোপুরি ঘোলাটে হয়ে গেছে? ভাবির রহস্যময় কথায় বেজায় বিরক্ত হলো তুহফা। হতাশ কণ্ঠে বলল, দয়া করে মজা নিও না ভাবি। একে অমন একটা ঘটনা, তার উপর এইভাবে বাড়িতে ফিরেছি। মা দেখলে নির্ঘাত আমায় সস বানিয়ে নুডলসের সাথে আজ খাবার টেবিলে পরিবেশন করবে। তুহফার কথায় ইলা ভাবুক হয়ে বলল, কেমন ঘটনা ননদি? কেউ কি হার্ট ব্রেক করেছে নাকি গাড়ি ব্রেক ফেল করেছে? আবারও মজা করছো? না না, এই যে মুখে কুলু পেটেছি আর কিচ্ছুটি বলবো না। তবে আমার হাতটা আজ সকাল থেকেই কেন জানি চুলকাচ্ছে, মনে হচ্ছে কিছু পাবো। ইলার কথার মানে ভালোই বুঝলো তুহফা। ভুল করে বাড়িতে ফিরলে তাকে তার মায়ের থেকে বাঁচানোর দায়িত্ব থাকে ইলার। আজও সে ভুল করেই বাড়িতে ফিরেছে। সে ভুল হলো বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। আর এই ভুল থেকে বাঁচানোর জন্য ঘুষ হিসেবে ইলা তার পছন্দের আইসক্রিম অথবা চকলেট নেয়। তবে আজকে ওই মাত্রাধিক সুন্দর দেখতে সুপুরুষের কথা চিন্তা করতে করতে বাড়িতে ফেরায় আনতে ভুলে গেছে। এখন উপায়? কিছু একটা ভেবে বলল, ভুলে গেছি তোমার পাওনা আনতে। বিকেলে একসাথে 2টো চকলেট কিনে দিব। এখন ঘরে যাই প্লিজ। মা এভাবে দেখলে আমাকে যে আস্ত রাখবে না ভাবি। ওকে রাজি, তবে একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? আজ হঠাৎ বৃষ্টিতে ভেজার আসল কারণ কি সেটা বলতে হবে। কোনো কারণ নেই ভাবি। হুম, মানছি না। নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেটা গুরুতর কোনো কারণ। আচ্ছা ভাবি, একটা কথা বলবে? কি কথা? ভাইয়ার সাথে বিয়ে হওয়ার আগে তুমি কি গোয়েন্দা দপ্তরে কাজ করতে? করতাম মনে হয়, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি চিন্তা করো না, আজ রাতে বালিশে মাথা দিয়ে মনে করার চেষ্টা করব। আর যদি মনে পড়ে যায়, আমি কথা দিচ্ছি রাত যতই গভীর হোক না কেন আমি তোমাকে ডেকে জানাবো। উফ, তুমি আমার জ্বর বাঁধিয়েই ছাড়বে দেখছি। ওহ, ভুলেই গেছি। যাও যাও, ঘরে গিয়ে পোশাক পাল্টে গোসল করে নাও। মা নামাজে দাঁড়িয়েছে, একটু পরেই সবাইকে খাবারের জন্য ডাকবে। তোমার দেরি হলে নিশ্চিত আজ তোমার গর্দান নিবে। কিছু জিজ্ঞেস করেছিলে? না। বাঁচলাম। আগে জি না, পুরোপুরি বাঁচনি। ঘর থেকে যাওয়ার আগে মায়ের পার্স থেকে যে 256 টাকা গায়েব করেছো, সেটার জন্য মা বাড়িতে তোরকালাম করেছে। বাবাকে পই পই করে বলেছে তোমার জন্য পাত্র দেখতে।
তোমার মতো মেয়ে বেশি দিন এ বাড়িতে তিনি রাখতে চান না। এই রে সেরেছে, মা টের পেয়ে গেছে। পাবে না বলছো? সকালে সবজিওয়ালা এসেছিল তাজা সবজি নিয়ে। মা বেছে বেছে সবজি কিনে টাকা নিতে গিয়ে দেখে পার্সে মাত্র 2 টাকা, একটা নোট ছাড়া কিছুই নেই। ব্যাস, তারপরে সবটা ইতিহাস। সর্বনাশ করেছে বলছো কি? নিশ্চয়ই মাকে হালিমা কাকি টাকা ধার দিয়েছে অবশেষে। হুম। নিশ্চয়ই বলেছেন, আমার মতো মেয়ে ঘরে রেখে লাভ নেই, পরের আমানত পরের হাতে তুলে দিয়ে যেন তারা হাত পা ঝাড়া হয়ে যায়। তার জানা মতে একটা ভালো ছেলে আছে, মা চাইলেই তাদের আসতে বলবেন। এমনকি তাহাদের পছন্দ না হলে তিনি তার আপন একমাত্র ভাইপোর সাথে আমার বিয়ে দিবেন। বিয়ে যতই খারাপ হোক, মেয়ে যতই খারাপ হোক, এটা তো আর লোক জানাজানি করা যায় না। সেটা আর বলতে, এগুলো তো তার পুরাতন ডায়লগ যা রোজ মাকে দেন তিনি। এবার উপায় ভাবি। ভাবি বলেই ড্রয়িং রুম কাঁপিয়ে তোহফা হাঁচি দিল। হাঁচির আওয়াজ পেয়ে ঘর থেকে জাহানারা বেগম চিৎকার করে বললেন, কে হাঁচি দিল এলা? তোহফা নাকি? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে ফিরেছে। জাহানারা বেগমের কড়া সুরের বাক শুনে তোহফা ঠকঠক করে কাঁপতে রইল। মুখে হেজাবের কোনা কামড়াতে কামড়াতে বলল, আমি আজ শেষ ভাবি, আমাকে বিয়ে নামক বলি থেকে কেউ বাঁচাতে পারবে না। চুপচাপ ঘরে গিয়ে ফ্রেশ হও, আমি দেখছি। তোহফা দৌড়ে নিজের ঘরে চলে গেল। অন্যদিকে ইলা শাশুড়ি মায়ের উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, মা, আমি হাঁচি দিয়েছি, নাকের ভেতরে সুরসুর করছে, তাই হাঁচি দিলাম। ছেলের বউয়ের গলা পেয়ে জাহানারা বেগম আবারও বললেন, তোমার সহজ সরল ননদি কি বাড়িতে ফিরেছে? হ্যাঁ মা, ফিরেছে তো, অনেক আগেই ফিরেছে। আপনি নামাজ পড়তে ঘরে ঢোকার সাথে সাথেই ফিরেছে। ইলা কথা বলতে বলতেই শাশুড়ি মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ওকে দেখে জাহানারা বেগম বললেন, খাবার দাও টেবিলে, এক্ষুনি সবাই খেতে চলে আসবে। সময় তো কম হলো না। জি মা, দিচ্ছি। আর শোনো, জি মা। তোমার সহজ সরল ননদিকে বলো খাবার খেয়ে যেন একটা নাপা এক্সট্রা খেয়ে নেয়, না হলে জ্বর আসতে পারে। কেন মা? তুমি ভুলে যেও না, আমরা তোমাদের পেটে নিয়েছি, তোমরা আমাদের নাওনি। এই ভারী বর্ষণে ছাতা ছাড়া মানুষ ভিজে ভিজে বাড়িতে ফেরে? তোমার ননদ কি আগে থেকে জানতো নাকি দুপুর নাগাদ বৃষ্টি হবে? জানতো না তো, এই জন্যই ছাতা নিয়ে যায়নি। অবশেষে কি হয়েছে, বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি ফিরেছে। অবশ্যই এটা তুমি না জানলেও আমি জানি। তোমার মতো আমি তো তাকে মাথায় নিয়ে নাচি না। শাশুড়ি মায়ের কথায় আর কোনো টু শব্দ করল না ইলা। তার শাশুড়ি মা বেজায় একজন গম্ভীর মানুষ, সব সময় গম্ভীরতা মুখে বজায় রাখে। অন্যদিকে তার শ্বশুর মশাই একজন দিলখোলা মানুষ, হাসি ঠাট্টা গল্প করেই মানুষের সাথে অল্পতেই মিশে যেতে পারে। শাশুড়ি মায়ের মতো হয়েছে তার স্বামী তৌসিফ, একদম মায়ের কার্বন কপি। সে ভেবে পায় না এই দুই গম্ভীর মানুষের সাথে কি করে অমন মিশুক শ্বশুর দেওর আর ননদ ছিল এতদিন। তবে ইলা শুনেছে তৌসিফ গম্ভীর হলেও বোনের বেলায় তার সবকিছু কিছুটা ভিন্ন। এই যে এখনো এত বড় বোনকে নিয়ে মাঝে মধ্যে বাহিরে বের হয়, বোনের শখের খাবার থেকে শুরু করে শপিংটা পর্যন্ত করে দেয়। সত্যি বলতে তার বর যতই গম্ভীর হোক না কেন, দায়িত্ব পালনের বেলায় 100% নিশ্চিত। এই যে তার পিরিয়ডের ডেট অনুযায়ী প্রয়োজনীয় জিনিসগুলো একদিন বা দুদিন আগেই এনে রাখে। তার বাবা মায়ের একটু অসুস্থতার খবর শুনতেই বিনা বাক্যে তাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। কখনো কোনো ভুল হলে পরিবারের থেকে ঠিক তার স্ত্রীকে বাঁচিয়ে নেয়। বউয়ের সাথে কখনোই মাকে গুলিয়ে ফেলে না, যখন যার যেটা দরকার তখনই তাকে সেটা দিয়ে দেয়। একজন বড় সন্তান হিসেবে সে উৎকৃষ্ট, একজন বড় ভাই, ভাসুর, স্বামী, সব দিক থেকে সে মাশাল্লাহ। শুধু স্বামী কেন, এই পরিবারের প্রতিটা সদস্য যেন নিজ নিজ জায়গায় নিখুঁত মানুষ। ননদ, শাশুড়ি, দেওর, যা সবাই নিজের জায়গা থেকে ভালো মনের মানুষ। এনা মাঝে মাঝেই আফসোস করে শুধু নিজের অক্ষমতার জন্য। তবে এই পরিবারের একটা মানুষও তাকে তার অক্ষমতার জন্য চোখ তুলেও কখনো কথা বলেনি। প্রতিদিন সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন একটা পরিবার তাকে উপহার দেওয়ার জন্য। নিজের ভাবনায় মশগুল থাকায় সে খেয়াল করেনি তার শাশুড়ি জায়নামাজ তুলে তার দিকেই এগিয়ে আসছে। এর কথায় তোহফা অবাক হলো। সে কাল বিকালে জ্ঞান হারিয়েছিল, আর আজ সকালে তার জ্ঞান ফিরেছে। আল্লাহ, এতটা সময় সে সেন্স হারিয়ে পড়েছিল। এসব ভাবার কিছুক্ষণ পরে তোহফার বুকটা ধক করে উঠল আওয়াদের কথা মনে পড়ে।
ওই লোকটার জন্যই তোহফা জ্ঞান হারিয়েছিল তখন। লোকটার সাথে তার কোন জন্মের শত্রুতা যে ওভাবে দেখা হলো। হে আল্লাহ, বেছে বেছে এমন সুপুরুষের সাথে কেন আমার দেখা করালে যে তাকে দেখলে হার্টবিটের গতি বেড়ে যায়? দুনিয়ায় অন্ধকার নেমে আসে, মনে হয় পুরো পৃথিবী নিয়ে আমি ঘুরছি। তোহফাকে অন্য মনস্ক দেখে জাহানারা বেগম বললেন, কি ভাবছো? হুম, কি ভাবছো সেটা জিজ্ঞেস করছি। কিছু না। ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। জাহানারা বেগম হাই তুলতে তুলতে চলে গেলেন ঘর থেকে। ওদিকে তোহফা মগ্ন হয়ে শুধু আওয়াদের কথাই ভাবতে রইল। ইস, মানুষটা কি ভাবলো কে জানে। আচ্ছা, সে যখন জ্ঞান হারিয়েছিল তখনও কি আওয়াদ ফোন কলে ছিল? কিছু বুঝতে পারেনি তো? যদি ভুল বুঝে তার জন্যই তোহফার এই অবস্থা হয়েছিল। কেমন হবে তখন? দূর কি হবে? তার সাথে কি তোহফার দেখা হচ্ছে নাকি? দেখা করার কথা ভাবতেই তোহফা লাফিয়ে উঠল। তার অতি শখের মোবাইল ফোনটা যে তার কাছেই রয়ে গেছে। এবার উপায়? ফোনটা যতই তার কাছে থাকুক, সে ভুলেও যোগাযোগ করবে না ওই লোকটার সাথে। তাহলে মোবাইল পাবে কিভাবে? আচ্ছা, কুরিয়ার করতে বলবে, না হোম ডেলিভারি করতে বলবে ফোনটা। না, কিছু করা যাবে না। লোকটা তাহলে বাড়ির ঠিকানা পেয়ে যাবে। তাহলে কি করবে? নিজের ফোনটা তো তার চাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? লোকটাকে কোথাও ডেকে তার কোনো বান্ধবীকে লোকটার কাছে পাঠিয়ে ফোনটা নিয়ে নিবে। ব্যাস, তাহলেই তো কাজটা হয়ে যাবে। এমান না, যদি তার বান্ধবী আওয়াদকে দেখে তার মতোই পুরো পৃথিবী ভুলে যায়, জ্ঞান হারিয়ে আওয়াদের বুকে ঢলে পড়ে। যদি আওয়াদ তার বান্ধবীর প্রেমে পড়ে যায় তখন? না, এসব কিছু করবে না সে। কাউকে নিবেও না, আর কুরিয়ার করতেও বলবে না। সে সরাসরি আওয়াদের সামনে গিয়ে দাঁড়াবে। কোনো রকম কথা না বাড়িয়েই ফোনটা হাত বাড়িয়ে নিয়ে চলে আসবে। আচ্ছা, তার দেওয়া ছাতাটাও তোহফার কাছে আছে, সেটা কি নিয়ে যাওয়া উচিত? নিজের ফোন নিয়ে এসে আর ওনার ছাতা ফেরত দিয়ে ওখানেই সমস্যার সমাধান করা উচিত। কিন্তু সমস্যা তো অন্য কোথাও। যদি হাতের সাথে স্পর্শ লেগে যায় তখন উপায়? আল্লাহ, তোহফা পাগল হয়ে যাবে এসব ভাবতে ভাবতেই। নিজের মাথার চুল নিজেই টানতে রইল। ঠিক তখনই খাবার হাতে ইলা ও লিমা ঘরে প্রবেশ করলো। লিমা তোহফার গা ঘেঁষে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, এখন কি খবর তোমার? তোহফা স্বাভাবিকভাবে উত্তর দিল। ভালো। ইলা টি টেবিলে খাবার রেখে নিজেও তোহফার গা ঘেঁষে বসে বলল, এভাবে ভয় দেখাতে আছে পচা মেয়ে? সবাই তো প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তোহফা মন খারাপ করে উত্তর দিল। আমি ইচ্ছে করে করিনি ভাবি, বিশ্বাস করো। তোহফার আহ্লাদি কথায় দুই যা একসাথেই হেসে দিল। তারা এই বাড়িতে পা রাখার পর বুঝতে পেরেছেন তোহফা এই বাড়ির প্রাণ। তোহফার কিছু হলে পরিবারের প্রতিটা সদস্য পাগল হয়ে যায়। কারণ নাওয়া খাওয়া ঠিক থাকে না। সময়ের কাঁটা কোথা থেকে কোথায় গিয়ে থামে তারও কোনো দিক থাকে না। পরিবারের প্রতিটা মানুষ দিক বিদিক শূন্য হয়ে ঘুরতে থাকে। তারা শুনেছিল একদিন তোহফা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিল কোনোভাবে। সে কি কান্না! সে কান্না সহ্য করতে না পেরে তৌসিফ আর তহিদ দুদিন নাওয়া খাওয়া ভুলে বোনকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, শুধুমাত্র তার কান্না থামানোর জন্য। তোহফা কান্না করায় বাড়িওয়ালা বিরক্তি প্রকাশ করেছিল। সে বিরক্ত এক সময়ে কথা কাটাকাটির পর্যায়ে চলে যায়। বাড়িওয়ালা সেদিন রাগের বশে বলেছিল, এতই যখন মেয়ে নিয়ে আহ্লাদে আটখানা, তাহলে নিজের বাড়ি বানিয়ে সেখানে গিয়েই থাকুক, ভাড়া বাড়ি থাকে কেন? বাড়িওয়ালার কথা শুনেই তার শ্বশুর এক সপ্তাহের মধ্যেই একটা টিনের ঘর বানিয়ে এখানে উঠেছিল নিজের স্ত্রী সন্তানদের নিয়ে। আজ সেই টিন শেড বাড়ি 3 তলা হয়েছে। তাদের খুব বেশি সম্পদ না থাকলেও যা আছে আলহামদুলিল্লাহ অনেক। জমজমাট বাজারের মধ্যে তাদের একটা চালের ব্যবসা আছে। তৌসিফ আর তহিদ বড় হয়ে নিজেদের পছন্দের পেশা বেছে নিয়েছে। সকলের জীবনের গতিপথ পাল্টে গেলেও মেয়ের প্রতি বা বোনের প্রতি ভালোবাসা তাদের একচুল পরিমাণও কমেনি, বরং সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েছে। এমন ভালোবাসা পাওয়ার ভাগ্য লাগে। কথাটা ভেবেই লিমার চোখের কোণে জল জমল। তারও একজন বড় ভাই ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছেন তিনি। অবশ্য এই বাড়িতে এসে বড় ভাইয়ের মতো একজন ভাসুর পেয়েছে, তবুও বুকের মাঝে মৃত ভাইটার জন্য এখনো ব্যথা অনুভব হয়। লিমার চোখের কোণে জল দেখে ইলা সযত্নে সেই চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ভাইয়ের কথা মনে পড়েছে? লিমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইলা লিমাকে কাছে টেনে নিয়ে বলল, দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। ইলার কথায় লিমা বলল, আমিন। ইলা লিমাকে জড়িয়েই তোহফাকে বলল, ফ্রেশ হয়ে এসো। মা এসে যদি দেখে তুমি এখনো ফ্রেশ হওনি তাহলে রাগ করবেন। ভাবির কথায় তোহফা একটু ভাব নিয়ে বলল, তুমি ছোট ভাবিকে এমন ভাবে জড়িয়ে আছো
মনে হচ্ছে আমি না, সে অসুস্থ। এই মুহূর্তে আমি হিংসা অনুভব করছি। তোহফার কথায় দুই যা হেসে দিল। দুজনেই এগিয়ে এসে তোহফাকে বুকে জড়িয়ে নিল পরম আদরে। তোহফা দুই ভাবির গালে টুকটুক করে দুখানা চুমু দিল। তিনজনই একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের হাসির ঝঙ্কার ছড়িয়ে পড়ল পুরো ঘরময়। সেই শব্দে দুই ভাইও চলে এলো তোহফার ঘরে। এমন সুন্দর পরিবেশে নিজেদেরও সামিল করতে ভুলল না তারা। সবাই মিলে তোহফাকে ঘিরে ধরল। মধ্যমণি হয়ে তোহফা জলজল করে উঠল হীরার মতো। একসাথে তাদের দেখে জাহানারা বেগম এবং আরিফুল ইসলামের চোখ জুড়িয়ে যায়। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তাদের সংসারের মধ্যমণি যেন সবসময়ই এমন হাসি খুশি থাকে। স্ত্রীর নিকট কৃতজ্ঞতা দৃষ্টিতে আরিফুল ইসলাম তাকালেন। চোখের কোণে খুশির জল। পর্দার আড়ালে থেকে তার সুখী সন্তানদের দেখে স্ত্রীকে বাহুডোরে বেঁধে নিয়ে বললেন, কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহর নিকট। আলহামদুলিল্লাহ, তিনি তোমায় আমার জন্য নির্বাচন করেছেন। এমন স্ত্রী হলে ইনশাল্লাহ এমন একটা সুখী পরিবার সবাই পাবে। স্বামীর কৃতজ্ঞতা স্বীকারে জাহানারা বেগমের চোখে অশ্রু জমল। তবে চোখের জল আড়াল করে তিনি বললেন, হয়েছে, আর ঢং করতে হবে না, খেতে দিচ্ছি, এসো। আরিফুল ইসলাম বেজায় মুখ কালো করে বলল, এই হচ্ছে মহিলা মানুষের রোগ। বদনাম করলে লেগে যায়, সুনাম করলে ঢং দেখায়, যত সব। রাগ দেখিয়েই আরিফুল ইসলাম চলে গেলেন। জাহানারা বেগমও নিজের চোখের জল আড়াল করে ছেলে ও বউদের উদ্দেশ্য করে বললেন, বোনকে আদর করা হলে সবাই খেতে এসো। এই মেয়ে আদর খাওয়া একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যত শীঘ্রই পারে বিয়ে দিয়ে বিদেয় করব। এই এক মেয়েই আমার সংসারে ঝড়ের তাণ্ডব তোলার জন্য যথেষ্ট। এই মেয়ের জন্য যত ক্ষতি সব বক্ষস্থলের ভেতরেই হয়, বাহিরে তো সাজানো গোছানো শোপিস হয়ে রয় সবাই। মায়ের অভিযোগে তোহফা মুখ ভার করে ভাইদের দিকে তাকালেই তারা একসাথে বলে ওঠে, ওই আকাশের শুভ্র হাসি আমরা বড্ড বেশি ভালোবাসি। রাগ করে না চাঁদের কণা, আনবো কিনে রাজপুত্র সহ তিমির রাতের চাঁদের জোছনা। ভাইয়ের কবিতায় এবার খিলখিল করে হাসল তোহফা। একসাথে দুই ভাইয়ের বুকে পরম আদরে মিশে গেল। এমন ভাই বোনের বন্ধন দেখে ইলালিমাও হাসে। তাদের এই বন্ধন দেখতে ভালোই লাগে। সংসারের খুশি ধরে রাখতে তারা চায় তোহফা সারা জীবন এমন আদরেই থাকুক সবার মাঝেই। পরন্ত বিকেল, কাঠফাটা রোদের তাপমাত্রা কিছুটা কম। উত্তরের জানালার কাছ ঘেঁষে দাঁড়িয়ে ভাবুক মনে তোহফা কিছু ভাবছে। তার ভাবনায় এই মুহূর্তে কে জায়গা দখল করে আছে বোঝা মুশকিল। পিড় হাওয়া ছুঁয়ে যায় ক্ষণে ক্ষণে তার মুখমণ্ডলে। এলোমেলো করে যায় তার লালচে সোনালি চুলগুলো। জানালার কাজ পুরোপুরি সরিয়ে দিতেই হুড়মুড় করে ঘরে ঢুকে পরন্ত বিকেলের শীতল পরশ। তোহফা হাসে, আবারও মন খারাপ করে আনমনা হয়ে যায়। আবারও কিছু একটা ভেবে লজ্জা পাই তো কখনো বিরক্ত। হঠাৎ সে অনুভব করে কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। তোহফা পিছন ঘুরে তাকায়, দেখতে পায় ইলা দাঁড়িয়ে। ভাবিকে দেখে তোহফা মুচকি হাসে। ইলা তোহফার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, মন খারাপ? তোহফা উত্তর দেয়, তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো কি? না। তোমার অসুস্থতার কথা শুনে একজন মেহমান তোমায় দেখতে এসেছে, তাকে ভেতরে আসতে বলবো? বলো। আচ্ছা। ইলা তটস্থ ভঙ্গিতে এগিয়ে যায়। তোহফা আবার সামনে ঘুরে নিজের অবস্থান আগের ন্যায় করে ফেলে। কিছুক্ষণ পর ইলা মেহমান নিয়ে ঘরে প্রবেশ করে। তোহফা বলে ডেকে ওঠে। তোহফা পিছন ঘুরে তাকাতেই তার হার্টবিট আবারও থেমে যায়, কারণ মেহমানটা অন্য কেউ না, স্বয়ং আওয়াজ। যে আওয়াজকে দেখে তোহফা আবারও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পর্দার কাপড় হাতের মধ্যে মুঠো করে ধরে নিজেকে সামলে নেওয়ার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভাবির সামনে তার কিছু হলে আওয়াজের রক্ষে নেই। হয়তো তার পরিবার মনে করবে আওয়াজ খারাপ লোক, তাই তোহফার এমন হয়েছে। তবে সত্যি বলতে তোহফার এমন করুণ পরিণতির জন্য তো আওয়াজ দায়ী নয়। কিন্তু এই মুহূর্তে নিজেকে স্থির রাখা কোনো মতেই হয়ে উঠছে না। এদিকে তোহফাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইলা বলে, তোহফা, উনি তোমাকে দেখতে এসেছে, বসতে বলো। তোহফা কিভাবে তার ভাবিকে বলবে, ভাবি এই লোক আমার বিছানায় বসলে নির্ঘাত আমার আরামের ঘুম হারাম হয়ে যাবে। তাকে দেখে যদি আমার হার্ট অ্যাটাক হতে পারে, আমি নিশ্চিত এই বিছানায় সে বসলে আমার অবস্থা হার্ট অ্যাটাকের থেকেও ভয়াবহ হবে। অন্যদিকে তোহফাকে জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইলা চোখ গরম করে তাকালো। তাতে কাজ হলো না, তাই ইলা বাধ্য হয়ে তোহফার কাছাকাছি এসে
দাঁড়িয়ে এর এত খবর নিয়ে তারা করবে কি? ফোনের লক খুলতেই চোখে বিঁধল একটা অচেনা নাম্বার থেকে আসা মেসেজটা ওপেন করতেই 2 লাইনের একটা মেসেজ দেখতে পেল। সেখানে লেখা, বারণ করেছিলাম, তবুও বেনিতে ফুলবিহীন আমার সামনে এলে, এবার তো আমি জরিমানা করবই করব। প্রথম মেসেজটা পড়া শেষ হতেই তোহফার বুঝতে বাকি নেই মেসেজটা কে দিয়েছে। সে দ্বিতীয় মেসেজটা ওপেন করল। সেখানে ছোট্ট অক্ষরে লেখা, বারান্দায় এসো। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল তোহফার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য। বুকে হাত দিয়ে শাসনের সুরে হার্টবিটকে বলল, হুটহাট তোর এই রূপ পরিবর্তনে আমি যে বিপদে পড়ি সেটা কি তুই জানিস? তোকে যদি কখনো সামনে পাই, বিশ্বাস কর তোকে আমি কি করব নিজেও জানি না। ওই লোকটাকে দেখলে তুই অমন করিস কেন? লোকটা কি তোকে খেয়ে ফেলবে নাকি? আপন মনে বিড়বিড় করে তোহফা গুটি গুটি পায়ে বারান্দার নিকট এগিয়ে গেল। কালো রঙের পর্দার আড়াল থেকে নিচে দেখার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। নিচের কিছুই সে দেখতে পেল না। কিঞ্চিত এগিয়ে দেখতে গেলেই আওয়াদের চোখে চোখ পড়ে গেল। সাথেই তোহফা নিজেকে আড়াল করে নেয়। এদিকে তোহফার এমন পাগলামিতে আওয়াজ হাসলো। মেয়েটা আসলেই একটা পাগল। কথা না বাড়িয়ে মেসেজ অপশনে গিয়ে আরও একটা মেসেজ লিখলো, শোনো মেয়ে, জরিমানা ধার্য করা হয়ে গেছে। লুকিয়ে আমায় না দেখে হার্টবিটকে সামলে রেখো, কারণ খুব শীঘ্রই তোমার কাছাকাছি এসে কাজল চোখের কোণে টুপ করেই কিছু একটা করে বসবো। মেসেজটা পাঠিয়ে আওয়াজ চলে গেল। ওদিকে মেসেজ পড়েই তোহফার মনে ঝড় শুরু হলো। লোকটা কি বললো এসব? হায় আল্লাহ! কয়েক সেকেন্ড পরই দ্রুত গতিতে ইলার ঘরে চলে গেল। তার সকল প্রশ্নের উত্তর একমাত্র ইলাই দিতে পারবে। হাতের কাজগুলো শেষ করে ইলা সবেমাত্র বসেছে। এর মধ্যেই তোহফা তার ঘরে প্রবেশ করলো। তোহফাকে দেখে ইলা হাসি মুখেই বলল, তোমার ভাইয়া আজ তোমার ওপরে কি পরিমাণ খুশি হয়েছে তা হয়তো তুমি জানো না তোহফা। যে লোকটার জন্য সেদিন তোমার ভাইয়া প্রাণে বেঁচে গিয়েছিল, সেই লোকটাই অন্য কেউ না, আওয়াদ নামের ওই ছেলেটা। জানো তোহফা, সেদিন লোকের হাত থেকে তোমাদের ভাইয়াকে বাঁচানোর জন্য আওয়াদ ও মার খেয়েছিল। যেটা তোমার ভাইয়া আজ বলল, সেই ভয়ানক ঘটনার কথা আমাদের সবারই মনে আছে। ইলার কথা বুঝতে না পেরে তোহফা প্রশ্ন করলো। বুঝলাম না ভাবি, আবার বলো। ইলা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলতে শুরু করলো, তোমার মনে নেই, তোমার ভাইয়া তার এক ফ্রেন্ডের গাড়ি করে বাসায় ফিরছিল অফিস থেকে। তার বন্ধুটা যে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল, এটা তোমার ভাইয়া জানতো না। লোকটার ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে বসে। একজন মানুষের গায়ের ওপর থেকে গাড়ি উঠিয়ে দিতেই লোকটা স্পটে মারা যায়। তোমার ভাইয়ার বন্ধু শয়তান ছিল, সে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে তোমার ভাইয়া ওই লোকটাকে সাহায্য করতে চায়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে বের হতেই সবাই ওকে গণধোলাই দিতে থাকে। ইস, কি মর্মান্তিক ঘটনা ছিল! আজও মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। সেদিন তোমার ভাইয়া ওই লোকটার কাছে পৌঁছানোর আগেই জনগণের ক্ষোভের মাঝে পড়ে মার খায়। সেদিন আওয়াদ ও তার একজন বন্ধু তোমার ভাইয়াকে সেভ করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে তো আমাদের খবর দিলে আমরা হাসপাতালে যাই, তবে আওয়াদকে আমরা পাই নাই। তুমি বলো, চোখের দেখা একটা মানুষকে এত বড় শহরে কিভাবে খুঁজতো তোমার ভাইয়া? দীর্ঘ 3 বছর ধরে আওয়াদকে খুঁজেছে, শুধুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, তবে পাইনি। কাল তুমি অসুস্থ হবার পর উনি আবারও আমায় কল করেছিল ফোনটা ফেরত দেওয়ার জন্য। আমার থেকে ঠিকানা নিয়ে আজ সকালে চলে আসে। তবে যখন তোমার ভাইয়া ছেলেটাকে দেখে এক পলকেই চিনে ফেলে। প্রাণ বাঁচিয়েছিল বলে কথা কি না? আমিও খুব খুশি তোমার উপর তোহফা। আজ তোমার জন্য তোমার ভাইয়ার কিছুটা ঋণ মুক্ত হয়েছে। লোকটার মা তার ছেলের জন্য তোমার হাত চেয়ে বসেছে। বাবা মা, তোমার ভাইয়ারা, লিমা, আমি সবাই রাজি হয়েছি। তবে বাবা তখন কথা দেয়নি, শুধুমাত্র তোমার অনুমতির জন্য। হয়তো মা রাতে কথা বলেই তাদের জানিয়ে দিবে। এমন একটা বড় হৃদয়ের ছেলেকে যদি মেয়ের জামাই হয়, কার না ভালো লাগবে বলো? আমি আওয়াদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সেদিন তিনি না থাকলে হয়তো আজ আমার শরীরে বিধবা তকমা লেগে যেত। ইলা চোখে জল মুছল। ইলাকে কাঁদতে দেখে তোহফা তাকে জড়িয়ে নেয়। মনে মনে ভাবে, এই লোকটা সেদিন ফেরেস্তা হয়ে তার ভাইয়াকে বাঁচিয়েছিল।
স্পষ্ট মনে আছে সেদিনের কথা। তার ভাইয়ের শরীরের কালো কালো মারের দাগগুলি আজও মনে পড়লে তোহফা ভয়ে শিউরে ওঠে। হারিয়ে ফেলার তীব্র ভয় মনে চেপে বসে। সেদিন কে বাঁচিয়েছিল তার ভাইকে, এটা নিয়ে তোহফাও খুব টেনশনে ছিল। আল্লাহর কাছে দোয়া করত লোকটাকে যেন পাইয়ে দেয়, অন্তত তাকে দেখার জন্য হলেও। মানুষটা আওয়াদ নামের ছেলেটাই, এটা তোহফার কাছে কল্পনা। লোকটা সুন্দর, সুন্দর তার মন। এই মনের রানী হয়ে থাকবো সুখে আজীবন। সময়টা তিমির রাত। গগন আজ চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়েছে। চাঁদের চারিপাশ ঘিরে বসেছে তারার মেলা। নিস্তব্ধতায় মোড়ানো পুরো পৃথিবী। সময় ঘড়িতে রাত 11টা। তোহফা খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গাইছে। অবাক চাঁদের আলোয় দেখো, ভেসে যায় আমাদের পৃথিবী। আড়াল হতে দেখেছি তোমায়, নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। হঠাৎ এমন গান কেন গাইল সে জানে না, তবে মন চাইল তাই গেয়ে ফেলল। তোহফার দরজায় কেউ কড়া নাড়তেই সে দরজা খুলে দেওয়ার জন্য বারান্দা থেকে চলে গেল। আজও তোহফা খেয়াল করল না একজোড়া হায়ানার চোখ তাকে পরখ করছে বাজেভাবে। লোকটা শিট বলে চলে গেল। তোহফা দরজা খুলে দিতেই দেখল তার বাবা এবং মা দাঁড়িয়ে আছে। সে জানে তারা কেন এসেছে, তবুও না জানার ভাব রেখে বলল, কিছু বলবে তোমরা? জাহানারা বেগম হাসলেন। ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ওষুধ খেয়েছো? তোহফা জবাব দিল। তোহফাকে কাছে বসিয়ে কোনো ভনিতা না করেই তার বাবা জিজ্ঞেস করলেন, তুমি কাউকে পছন্দ করো মা? তোহফা চমকে তাকে তার বাবার মুখ পানে। সে তার বাবার সাথে সব বিষয় নিয়েই ফ্রি, তবে কখনোই তার বাবা এমন কোনো প্রশ্ন তাকে করেনি বলেই হয়তো একটু চমকালো। নিজেকে সামলে উত্তর দিল, না। তোহফার থেকে এমন উত্তরের আশাই স্বামী স্ত্রী করেছিলেন। তবুও একটা ভয় ছিল, আজকাল ভার্চুয়াল জগতের সাথে যে মেয়ে পরিচিত, তবে মেয়ের না, তাদের মনে স্বস্তি দিল। জাহানারা বেগম তোহফার হাত জড়িয়ে বললেন, মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হয়, এটা তো তুমি জানো। একটা ভালো ছেলে পেয়েছি, তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমরাও তাড়াতে হ্যাঁ বলবো। তোহফা মায়ের কথা শুধু পলকহীন তাকিয়ে রইল তার আদলে। কিছুক্ষণ নিজের মাঝে কিছু কথা গুছিয়ে নিয়ে বলতে চাইল, ছোটবেলা থেকে আমি তোমাদের থেকে যা পেয়েছি তা সব আমার জন্য বেস্ট ছিল। ইনশাল্লাহ সামনে যা পাবো সেগুলোও বেস্টই হবে। আমার কোনো সমস্যা নেই, তোমরা যা ভালো বুঝবে সেটাই করো। আর সত্যি বলতে, যে মানুষটা একজন অচেনা মানুষকে বাঁচানোর জন্য নিজেকে বিপদে ফেলতেও 2 মিনিট ভাবেনি, ইনশাল্লাহ আমি তার কাছে ভালোই থাকবো। তোহফার কথায় স্বামী স্ত্রী দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। জাহানারা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে চলে গেলেন। ওই রাতেই আওয়াদের মাকে ফোন করে জানিয়ে দিলেন তারা রাজি। আওয়াদের মা কিছুক্ষণ ভাবলেন তারা কি বিষয়ে রাজি। পরে আওয়াদ তাকে সবটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেই তার মনে পড়ল। সেলিনা বেগম সাথে সাথেই জাহানারা বেগমকে জানালেন, মেয়ে কিন্তু আজ থেকে আমারও, তাই তার সব দায়িত্ব আপনাদের সাথে সাথে আজ থেকে আমারও। সেলিনা বেগমের কথায় জাহানারা বেগম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এমন একটা পরিবারে মেয়ে বিয়ে দিতে পারবে ভেবেই আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে ভুললেন না। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12 ঘরে গিয়ে থেমেছে। তোহফার ছোট্ট একটা বইয়ের তাক আছে, যেখানে তার প্রিয় কিছু বই সাজিয়ে রাখা। যখন তার খুব বেশি ভালো লাগে বা মন খারাপ হয় তখন সেই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করে। আজও ব্যতিক্রম কিছু নয়। বইগুলো ঘাটাঘাটি করে আবারও সাজিয়ে রেখে দিয়ে বিছানার কোণে গিয়ে বসল। মাথার বালিশটা হেলান দিয়ে বসে কিছুক্ষণ ফোন হাতে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলো। হঠাৎ করেই মেসেজ টোন বেজে উঠতেই তোহফা খুশিতে লাফিয়ে উঠল। তার ভাবনা এমন ছিল সে যেন এই মেসেজের অপেক্ষাতেই ছিল। পটল ভাজি আর কই মাছ রান্না করো না প্লিজ মা। জাহানারা বেগম কথা শেষ করার আগেই তোহফা দরজা খুলে তার মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলল। জাহানারা বেগম আড়ালে মুখ লুকিয়ে মুচকি হাসলেন।
তিনি তার এই আদরে বকে যাওয়া মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভালো করেই জানেন। জাহানারা বেগম ঠিক আছে বলে চলে গেলেন। অন্যদিকে তোহফা ঘুমে ঢুলতে ঢুলতেই নামাজের প্রস্তুতি নিতে চলে গেল রুমের ভেতরে। শুভ্র নির্মল আকাশে ঝলমল করতে করতে সূর্যি মামার আগমন হচ্ছে ধীরগতিতে। ফুরফুরে শৈথিল্য হাওয়া মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। পাখিরা নিজ বাসা থেকে তাড়া নিয়ে বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। ছোট ছোট পায়ে মাথায় ঘোমটা ও টুপি দিয়ে ছেলে মেয়ে চলেছে মক্তবখানায়। দু একজন মানুষের আনাগোনা ছাড়া তেমন কারো দেখা নেই পথের বাঁকে। সেই পথের বাঁক ধরেই তিনজন মানুষের মাঝে মধ্যমণি হয়ে হেঁটে চলেছে তোহফা। কিছুক্ষণ পরপর বাবা ভাইয়েদের কথায় খিলখিল করে হাসছে সে। আকাশি রঙের থ্রিপিস পরিধান করে সাধারণ ঘরের মেয়ে হয়েই হেঁটে চলেছে। তার ছোট জোড়া প্রসারিত হতেই তা মুগ্ধ হয়ে দেখছে তৌসিফ, তৌহিদ, সাথে তাদের বাবা আরিফুল ইসলাম। তাদের এই মধ্যমণি হাসলে যেন মুক্ত ঝরে, আর তারা কান্না যেন একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ের সমান। তোহফা ছোট্ট বাচ্চাদের মতো একবার বাবার হাত তো অন্যবার বড় ভাই এবং ছোট ভাইয়ের হাত পাল্টাপাল্টি করে হেঁটে চলেছে। ওর এমন বাচ্চামি তারাও উপভোগ করছে মন থেকে। এভাবেই সময় গড়িয়ে যখন 4টে গিয়ে থেমেছে, তখন তারা বাড়ির পথে রওনা হয়েছে। তাদের চারজনের দিকে লক্ষ্য করে আশেপাশের অনেকেই কানাকানি করতে ভুলছে না। এটা রোজ হয়, তাই তাদের নতুন করে বলা বা শোনার মতো কিছু নেই। এলাকার অনেক মানুষ তোহফাকে দেখে হিংসা অনুভব করে, কেউ বা প্রশংসায় পঞ্চমুখ। ভালো খারাপ দুটো মিলিয়েই জীবন সংসার। এখানে আপনি শুধু ভালো পাবেন না, দুটো মিলেমিশে ছিল এবং থাকবে। তোহফা বড় ভাইয়ের হাত ধরেই আপন মনে হাঁটছে। হঠাৎ তার ভাইয়ের চলন্ত পা জোড়া থেমে যেতেই তোহফাও থেমে গেল। ভাই কারো দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ভাইয়ের দৃষ্টি লক্ষ্য করে তোহফাও তাকায়। তখন সে দেখতে পায় খানিকটা দূরেই আওয়াজ একটি চায়ের দোকানে চা খাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে আবারও গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে। কয়েক মুহূর্তেই চা শেষ হয়ে গেল। বিল মিটিয়ে দিয়ে আওয়াজ পিছুপা হতেই মুখোমুখি হয়ে গেল তোহফা ও তৌসিফের। তৌসিফের পাশে তোহফাকে দেখে আওয়াদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তবে তা স্থায়ী হলো না তোহফার লেখা মেসেজের কথাটা মনে পড়তেই। আওয়াজ হাসি মুখে হাতটা বাড়িয়ে দিল তৌসিফের দিকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তৌসিফ উত্তর দিয়ে আওয়াদের বাড়িয়ে দেওয়া হাতের সাথে হাত মেলায়, বুকে জড়িয়ে নিতে ভুলে না। এমন সময় তোহফার চোখে চোখ পড়ে যায় আওয়াদের। ধক করে ওঠে বুক, হার্টবিট ঢিপ ঢিপ করে আওয়াজ তুলে। আওয়াদের ক্লান্ত চোখ দেখে আটকে ওঠে তোহফা। টিপ টিপ করে ওঠা হৃদয়ে হুট করেই ব্যথা অনুভব হয়। মেসেজটা দিয়ে কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছে নাকি? কয়েক মুহূর্ত ভেবে তোহফা মনে মনেই বলে, না, সে ভুল করেনি। মানুষটা তাকে নিয়ে মজা করেছে। মজা করার শাস্তি স্বরূপ এটাই তার পাওনা ছিল। আওয়াজ তোহফার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। মেয়েটা অস্বস্তির জন্য ঠিকমতো তাকাতে পারছে না তার দিকে। বারবার তার আঁখে পলক জোড়া এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছে। আওয়াজ তবে ভুল মানুষের কাছে শেষে কিনা মন দিয়ে বসলো। ভালোবাসার মানুষের কাছে অপরাধী হবার থেকে না হয় আওয়াজ পরোপকারী মানুষ হিসেবে রইল। আওয়াজ যখন নিজের মনের সাথে কথোপকথনে ব্যস্ত, তখন তৌসিফ বলল, এত সকাল সকালে এদিকে কোনো কাজ ছিল বুঝি? আওয়াজ অমনোযোগী থাকায় প্রথমে খেয়াল করলো না তৌসিফের কথা। তাই সে বলতেই তৌসিফ বলে, চলো একসাথে নাস্তা করবে আমার সাথে, মা তোমায় দেখলে খুশি হবে অনেক। না ভাইয়া, আজ না, অন্য কোনো দিন। আজ একটু তাড়া আছে, তাই আসি। আওয়াজ বিদায় নিয়ে চলে গেল। আওয়াদের যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে রইল তোহফা। তার হঠাৎ করেই খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরে। কেন হচ্ছে জানে না। সকালে নামাজ শেষ করেই ভাইদের সঙ্গে হাঁটতে চলে এসেছে, তাই ফোনটা চেক করা হয়নি। আওয়াজ কোনো মেসেজ দিয়েছে কিনা সেটাও দেখা হয়নি। এখনই বাড়িতে গিয়ে ফোনটা চেক করতে হবে। তোহফা ভাইয়ের হাত ধরেই জোর পায়ে হাঁটতে রইল। আচমকা বোনের গতিপথ পাল্টে যেতেই ভারী অবাক হলো তৌসিফ। তবে তেমন কিছু প্রকাশ করল না। বোনটা যা অবুঝ, চঞ্চল চড়ুই পাখি। টেবিলের উপরে বাজতে থাকা ফোনটির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো লিমা। মেজাজটা তার বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে ফোন নামক এই যন্ত্রটাকে আছাড় মেরে ভেঙে দিতে। তবে চাইলেও কি সব সম্ভব? একবার দুবার করে ফোনটা এ পর্যন্ত 9 বার বেজেছে, তবুও তার বেজে যাওয়া আওয়াজ কমছে না। এবার একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে অসহায় কণ্ঠে একজন বলল, রাগ করছিস কেন? খুব প্রয়োজন না হলে তোকে কি বলতাম বল মা?
তোর বাবার প্রেশারের ওষুধটা শেষ। বাড়িওয়ালা এসে কাল রাতে ঝগড়া করে গেছে। কোনোভাবে যদি বেশি না 5,000 টাকা দিতি খুব উপকার হতো। জোরে নিঃশ্বাস ছেড়ে দম নিল লিমা। কিছুটা উত্তেজিত হয়ে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, কোনো টাকার গোডাউন না যে যখন তখন চাইলেই টাকা দিবে। গেছে মাসেও তো তোমার জামাইয়ের থেকে চেয়ে 15,000 টাকা দিলাম। এই মাসে কিভাবে আবার চেয়ে দিই বলবা একটু? মেয়ের কথায় লতিফা বেগম কষ্টে কেটে দিলেন। কথাটা যে 100 ভাগ সত্যি বলেছে তার মেয়ে লিমা। তবে খুব দরকার না হলে এভাবে বেহায়ার মতো চাইতো না সে। তারও লজ্জা লাগে, বিবেক বাধা দেয় এভাবে চাইতে। তবে কথাই বলে অভাবে স্বভাব নষ্ট। কিছুটা ওরকমই অবস্থা লতিফা বেগমের এখন। ঘরের একমাত্র কর্ম করা লোকটা যে পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে রেখে চলে গেছে। আজ যদি তার কিছু না হতো নিশ্চয়ই তাদের পরিস্থিতি এমন হতো না। কষ্টের চোটে লতিফা বেগমের সকল কথা বরফের মতো জমে গেল। দলা পাকিয়ে আটকে গেল গলায়। অনেক কিছু বলতে চেয়েও পারলেন না, তাই বাধ্য হয়ে ফোনের লাইনটা কেটে দিল। এদিকে মায়ের কোনো সারা শব্দ না পেয়ে লিমা বার কয়েক মা মা বলে ডাকলো, তবে ওপাশ থেকে কোনো টুশব্দ এলো না। তাই ফোনটা কান থেকে সরিয়ে পল্লব জোড়ার সামনে আনতেই বুঝলো তার মা ফোনটা কেটে দিয়েছে। ফোনটা বুকে জড়িয়ে লিমা কিছুক্ষণ চোখের জল বিসর্জন দিল। তারও যে নিজেকে অসহায় লাগে, মনে হয় এমন অসহায়ত্বের থেকে মুক্তি পেতে মরে যায়। তবে কিভাবে কি হবে, চাইলে সে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না। আচমকা পিঠে কারো স্পর্শ পেতেই চমকে ওঠে লিমা। তহিদের ফেরার সময় হয়ে গেছে, নিশ্চয়ও ফিরে এসেছে। লিমাকে এভাবে দেখলে হাজারটা প্রশ্ন করবে। পরবর্তীতে এক প্রকার জোর করেই সবটা শুনবে। তারপর নিজের সাধ্য মতো চেষ্টা করবে সাহায্য করার। তবে রোজ রোজ স্বামীর থেকে এমন হাত পেতে টাকা নিয়ে নিজের পরিবারকে দিতে ভালো লাগে না। একটু হলেও নিজের আত্মসম্মানবোধ আছে যে। নিজেকে সামলে পেছন ফিরতেই আরও চমকে যায় লিমা। কারণ পেছনে তার স্বামী নয়, ননদ দাঁড়িয়ে আছে। তোহফাকে এই অসময়ে তার ঘরে দেখে লিমা অবাক হলো। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবে তোফা? বলো। এটা দিতে এলাম। এটা আগেই চেয়েছি, তবে কিছু ঝামেলার জন্য হয়ে ওঠেনি। তোহফা কিছু টাকা লিমার দিকে এগিয়ে দিল। লিমা অবাক চোখে তাকিয়ে কিছু প্রশ্ন করার আগেই তোহফা বলল, সারাদিন বন করে মাথা খাও, অথচ নিজের মনের খবর একটুও বলনি কেন? সেদিন আন্টির সাথে বলা তোমার সব কথা শুনেছি, আজও শুনলাম, তাই আর দেরি না করে নিয়ে এলাম। ধরো। তোহফা টাকাগুলো এগিয়ে দিল। লিমা এই মুহূর্তে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, তবুও কিছু বলতে চেয়েও পারল না। কথাগুলো গলায় আটকে গেল। তোহফা লিমার এমন করুণ অবস্থা দেখে জড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার মাপ নেই, তাই আপন মানুষের কাছে নিজের সমস্যার কথা খুলে বলাও কোনো অপরাধ নয়। এমনকি সম্মানে আঘাত লাগতে পারে ভেবে চুপ করেও থাকতে নেই। প্রয়োজন সবারই হয়, আজ বা কাল। আজ যে রাজা, কাল সে ফকির। ছোট ভাবো কেন নিজেকে? আর তুমিই তো বলো গুরুজনের সাথে খারাপ আচরণ করতে নেই। বিকেলে গিয়ে টাকাগুলো দিবে এবং ক্ষমা চেয়ে আসবে, মনে থাকবে? লিমা মাথা নাড়ায়। তোহফাকে জড়িয়ে এসে নীরবে চোখে জল ফেলতে থাকে। এর মধ্যেই ঘরে প্রবেশ করে তহিদ। বোন আর বউকে এভাবে দেখে প্রশ্ন করে, কি করছেন আপনারা এভাবে? তোহফা ভাইয়ের কথায় পিছন ফিরে, তবে ভাবিকে কিছুটা আড়াল করে। লিমা যেন নিজেকে সংযত করে নিতে পারে এই জন্য। লিমা নিজেকে সামলে নেয়। তোহফা এগিয়ে গিয়ে বলে, অভিযোগ করছিলাম ভাবির কাছে। কার প্রতি অভিযোগ? তোমার। বোনের সোজা সাপটা উত্তরে তহিদ অবাক নয়নে তাকালো। তোহফা বলে, আমার হাত খরচ কোথায়? আজ মাসের 9 তারিখ, এখনো পেলাম না যে। তহিদ বোনের কথাই জিহবাই কামড় দিয়ে বলে, ইস, ভুলেই গিয়েছিলাম, এখনই দিচ্ছি। তহিদ আলমারি থেকে টাকা বের করে তোহফার দিকে এগিয়ে দিল। তোহফা নিজেরটাও বুঝে নিয়ে বলল, ভাবিরটা কোথায়? তহিদ বাম হাত থেকে ডান হাতে এনে তোহফাকে দেখিয়ে বলল, এই যে তোর ভাবির। তোহফা হেসে উঠল খিলখিল করে। তহিদ আলাদা ভাগে দুটো ভাগ করে লিমাকে টাকা দিল। এখানে যেটা আছে এটা তোমার, আর এটা মাকে পাঠিয়ে দিও। ওখানে 4,000 আছে, লাগলে বলো, আরো দিব। তোহফা লিমার দিকে ইশারা করলো টাকাটা নিতে। লিমা টাকা নিতেই এক ছুটে তোহফা নিজের ঘরে চলে এলো। ফোনটা হাতে নিয়ে এলো ব্যালকনিতে। মেসেজ চেক করতেই আমাদের দেওয়া মেসেজটা চোখে পড়ে। তোহফা নতুন মেসেজ লিখল, একটা বিকেল দিলেই আমাকে আমার ভালোবাসার মানুষের হাতে তুলে দিবেন।
কথা দিচ্ছেন তো? মিনিট সময় পার হতেই আওয়াত মেসেজ দিল। আওয়াতও তার সঙ্গ নেয়। পাশাপাশি হেঁটে চলেছে দুজন মানব মানবী। তাদের মুখে নেই কোনো কথা। হাজারো জড়তার জন্য হয়তো বাক নেই মুখে। সকল জড়তা কাটিয়ে প্রথমে আওয়াত মুখে বুলি ফোটালো। ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি খাওয়ার অফারে তোহফা নীরবে হেসে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল খাবে। আওয়াত কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা ঝালমুড়িওয়ালার কাছে ছুটে গেল। দু হাতে ভরে ঝালমুড়ি এনে এক প্যাকেট তোহফার হাতে, অন্য প্যাকেট নিজের কাছে রেখে দিল। আবারও নীরবতায় ছেয়ে গেল চারিপাশ। তোহফা নিকাব খুলে আপন মনে ঝালমুড়ি খাচ্ছে, আর আওয়াত তাকে মুগ্ধ চোখে দেখতে চাইল। তোহফা নিকাব খুলে আপন মনে ঝালমুড়ি খাচ্ছে, আর আওয়াত তাকে মুগ্ধ চোখে দেখতে রইল। কে বলবে সেদিন এই মেয়েটা শুধুমাত্র আওয়াদের কণ্ঠস্বর শুনেই জ্ঞান হারিয়েছিল? অবাক কাণ্ড, আজ তোহফার মাঝে কোনো হেলদোল নেই। সে আপন মনে হেঁটে চলেছে। আচ্ছা, তোহফার এমন আচরণের পিছনে কি অন্য কোনো কারণ আছে? তোহফার সেই প্রেমিক পুরুষ এখানে আসেনি তো? আসতেই পারে। অন্য পুরুষের কাছে তার ভালোবাসার মানুষটি আসছে শুনে হয়তো সেও এসেছে। হঠাৎ আওয়াত চারিদিকে একবার চোখ বোলালো। তাদের আশেপাশে কোনো সন্দেহজনক মানুষ আছে কিনা দেখতে, তবে তেমন কাউকে চোখে পড়ল না। তোহফা আওয়াদের এমন বোকামি দেখে মুখ টিপে হাসলো। মুখে ঝালমুড়ি দিতে দিতে বলল, কেউ নেই। কাকে খুঁজছেন? বললাম কেউ আসেনি আমার সাথে, আমি একাই এসেছি। না, তেমন কিছু না। আওয়াত খানিক লজ্জা পেল, কোনো মতে কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, তোমার ওই ছেলেটার সাথে কিভাবে পরিচয়? তোহফা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কোন ছেলে? যাকে তুমি ভালোবাসো। তোহফা আওয়াদের কথায় মুখে দেওয়া ঝালমুড়ি খাওয়া বন্ধ করে দিল। হাসতে হাসতে বলল, ওই যে বললাম না, ক্লাস 9 থেকে পরিচয়। ও। তোহফার হঠাৎ হাসির কারণ খুঁজে পাচ্ছে না আওয়াত। কিছু জিজ্ঞেস করলেই আগে কিঞ্চিত সময় হেসে নিয়ে উত্তর দিচ্ছে। আবারও নীরবতা ঘিরে ধরল। এবার বেশি সময় নীরবতা রইল না। তোহফা বলে উঠল, খালি পায়ে হাঁটবেন এই পরন্ত বিকেলে? অনেক মজা, হাঁটবেন? তোহফার কথায় আওয়াত অবাক চোখে তাকালো। তোহফা ঠোঁট জোড়া কিঞ্চিত প্রসারিত করে বলল, 1 কাপ ধোয়া ওঠা গরম চা খাওয়ার যেমন আপনার শখ, তেমনি পরন্ত বিকেলে খালি পায়ে হাঁটার বহুদিনের শখ আমার। হাঁটবেন? তোহফার এমন আবদার আওয়াত ফেলতে পারল না, তাই সে ঝটপট জুতো জোড়া খুলে ফেলল। তোহফাও নিজের স্লিপার জোড়া সেখানে রেখে সামনে হাঁটতে রইল। আওয়াত তোহফার দিকে তাকিয়ে প্রশ্ন করল, যদি কেউ নিয়ে যায় তখন? আপনি এক জোড়া কিনে দিবেন? সাধারণ বিষয়। এটা বুঝতে আপনার এত কষ্ট হচ্ছে? আপনার সাথে দেখা করতে এসেই তো শখটা জেগে উঠলো। তাহলে দোষটা কার? তা পারবেন না কিনে দিতে চুরি হলে? তোহফার এমন সহজ সরল কথায় আওয়াত অবাক হলো। কিঞ্চিত ভালো লাগাও তাকে ঘিরে ধরল। ভালোবাসার মানুষ কিছু দিতে পারবে এটাই তো অনেক। তবে সে খালি হাতে হাঁটতে পারছে না, অভ্যাস নেই তাই হয়তো। তবুও প্রিয়জনের প্রিয় একটি আবদার রাখতেই নিজের কষ্ট চেপে গেল। তোহফা কি সুন্দর খালি পায়ে হেঁটে চলেছে, তিরিং বিরিং করে এদিক ওদিক হেঁটে চলেছে। তোহফাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ খুশি। দীর্ঘদিন পুষে রাখা শখ যখন হুট করেই পূরণ হয়ে যায়, তখন মানুষ যেমন খুশি হয় ঠিক তেমন। আওয়াত বোকার মতো একটা প্রশ্ন করে বসে তোহফাকে, শখটা বুঝি আপনার প্রেমিক পুরুষ পূরণ করেনি কখনো? আওয়াদের কথায় চলন্ত পাঁচড়া থেমে গেল তোহফার। সে পিছু ফিরে আওয়াদের মুখোমুখি দাঁড়ালো। আওয়াদের হার্টবিট বেড়ে গেল তোহফা এতটা কাছাকাছি আসায়। সেদিন জ্ঞান হারিয়ে ফেলা মেয়েটা এতটা সাহস কোথায় পেল? এত সাহস কোথায় পেল সেটাই বুঝে উঠতে পারল না এই মুহূর্তে। আওয়াতকে চমকে দিয়ে তোহফা আওয়াদের হাতে ঝালমুড়ির প্যাকেটটা ছিনিয়ে নিল আর বলল, খাবেন না যখন দিয়ে দিতেন। শুধু শুধু হাতে রেখে কি লাভ বলুন তো? দেখুন, মুড়িগুলো একদম নেতিয়ে পড়েছে, ঠিক আপনার মতো। কথাগুলো ভুলেই তোহফা সামনে হাঁটতে শুরু করলো। আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আওয়াত। খুব সাবধানে প্রশ্ন এড়িয়ে গেল তোহফা। এটা ভালোই বুঝলো এই মেয়ের আজ হয়েছেটা কি। আওয়াত চোখ তুলে তাকাতেই দেখলো তোহফা খানিক দূরে চলে গেছে। ওর সঙ্গ নিতেই আওয়াত দৌড় লাগালো। আওয়াত ভাবনার স্মারক হয়েছিল, তাতেই তোহফার থেকে কিছুটা পিছনে পড়ে যেতেই এখন তাকে দৌড় লাগাতে হচ্ছে। তোহফার পাশাপাশি দাঁড়াতেই আওয়াত জোরে জোরে শ্বাস নিল। তোহফা স্মিত হেসে বলল, মিস্টার, একটু দৌড়ে এইভাবে হাঁপিয়ে গেছেন? অথচ আমার পেছনে সারা জীবন দৌড়ানোর জন্য দায়িত্ব নিতে অনুমতি চেয়েছিলেন আমার বাবা মায়ের কাছে। এত দুর্বল শরীর নিয়ে তোহফার পেছনে ছোটা যাবে না।
তোহফার কথায় খুক খুক করে কাঁদতে রইল আওয়াত। বাড়ি থেকে বের হওয়ার আগে কত কিছু ভেবে এসেছিল, অথচ তোহফাকে দেখে তার কথা শুনে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তোহফা এমন ব্যবহার করছে কেন? ও কি প্রশ্ন করবে নাকি প্রশ্ন করবে না? তার থেকে না হয় যা করছে করুক। এমন চিন্তা করতে করতেই আওয়াত দ্বিতীয়বার বোকা প্রশ্ন করে বসল। আপনি যেমন আচরণ করছেন দেখে মনে হচ্ছে আপনি অষ্টাদশী কন্যা আর আমি আপনার প্রেমিক পুরুষ। তোহফা আমাদের কথায় পিছু ফিরে তাকিয়ে আচমকা খিলখিল করে হেসে উঠল। এমন হাসিতে আওয়াত ভেবাচেকা খেয়ে তাকালো। সে কি এমন বলেছে যে মেয়েটা এভাবে হাসছে? তোহফা সামনে এগোতে এগোতে বলল, আপনি না সেদিন বললেন একটা পরন্ত বিকেল যেন আপনাকে দেই, যেটা শুধু আপনারই থাকবে, তাই দিচ্ছি। এইখানেও আপনার প্রশ্ন? হাজব তো। তোহফার উত্তরে আওয়াদের হাসি খুশি মুখটা চুপসে গেল। বুঝে গেল তোহফার এমন আচরণের আসল কারণ। আওয়াদের মুখে আর হৃদয়ে নেমে এলো শ্রাবণ। কালো মেঘ ছেয়ে গেল তার মুখে। বুকে ভর করলো হারিয়ে ফেলা তীব্র ব্যথা। আওয়াদের পরিবর্তন তোহফার চোখে পড়ল। তোহফা হুট করেই নিজের পায়ের গতি কমিয়ে দিল। আওয়াদ তার পাশাপাশি এসে দাঁড়াতেই সে সমান তালে তাল মিলিয়ে হাঁটতে রইল। সামনের দিকে চোখ রেখে তোহফা বলল, আজ আকাশে বৃষ্টি নেই কেন বলুন তো? বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টির সাথে জড়িয়ে থাকা সকল মেঘনাদ কাব্যের কাহিনী বিস্তার শুনতে ভালো লাগে। ইচ্ছে করে বৃষ্টির রাতে আপন মানুষগুলোর সাথে নিজের দুঃখ সুখ ভাগাভাগি করে নিতে। যে বৃষ্টি আমার সকল ব্যথা নিরাময় করে দিয়ে ভেসে যাবে দূর দূরান্তর পথের বাঁকে। গর্জন করে উঠবে আকাশ, আমি শিউরে উঠে মায়ের আঁচলে গিয়ে লুকাবো, কিংবা খুব প্রিয় কারোর বুকে মুখ লুকাবো। সে যত্ন করে আমায় আগলে নিবে। তবে আমি মাঝে মাঝেই স্বপ্নে দেখি এক ভারী বর্ষণে আমি বড্ড অবহেলায় অযত্নে শেষ হয়ে যাচ্ছি। আমার শরীরময় বিষাক্ত ব্যথায় টনটন করে উঠছে। আমি চেয়েও চিৎকার করে কাঁদতে পারছি না। কেন এমন হয় আপনি জানেন? জানলে প্লিজ আমায় জানাবেন। এই দেখেন, কথা বলতে বলতে চা খাওয়ার কথাই ভুলে গেছি। ওই যে চায়ের দোকান, চলুন চা খাই। বাড়ি ফিরতে হবে যে, সকালে চিন্তা করবে দেরি করে বাড়ি ফিরলে। আজ এক কাপ ধোয়া ওঠা গরম চা খাওয়ার কথাই তো হয়েছিল আমাদের, সেটা না খেয়ে তো আর যেতে পারি না। তোহফা ছুটে চলে গেল চায়ের ছোট্ট দোকানে। অন্যদিকে আওয়াজ তোহফার কথার অর্থ খুঁজে চলেছে। কি বলল মেয়েটা? মেয়েটার সাথে এটাই শেষ দেখা, এটা আওয়াজ জানে। তবুও আওয়াদের মেয়েটার প্রতি মায়া ক্রমশ বাড়তে রইল। পুরোটাই জুড়ে মেয়েটার অস্তিত্ব কেমনই যেন বিচরণ করতে রইল হৃদয় জুড়ে। কিভাবে এই মেয়েটাকে নিজের করে পাবার থেকে আটকাবে আওয়াজ? মেয়েটার সাথে আর কখনো এমন একটা বিকেলে দেখা হবে না, এটা ভাবতেই তো হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পিপাসায়। তোহফাকে দেখার পিপাসা যে আওয়াদের এখনই লেগে যাচ্ছে। তাহলে পরবর্তী কি হবে আমাদের এই মেয়েটাকে ছাড়া? সন্ধ্যা নেমেছে ধরণীতলে। দরজার সামনে পায়চারি করছে জাহানারা বেগম। চিন্তায় তার অবস্থা বেসামাল। দুটো ছেলে মানুষ করতে তাকে বেগ পেতে হয়নি যতটা বেগ পেতে হয়েছে একটা মেয়ে মানুষ করতে গিয়ে। মেয়েটা একাই পুরো বাড়ি মাথায় তোলার জন্য যথেষ্ট। শাশুড়ি মাকে এভাবে পায়চারি করতে দেখে ইলা এগিয়ে এলো। কি হয়েছে মা, এভাবে হাঁটছেন কেন? সন্ধ্যা হয়ে গেছে অথচ তোহফার কোনো খবর নেই। চিন্তায় মাথা দপদপ করছে আমার। শাশুড়ি মাকে এভাবে পায়চারি করতে দেখে ইলা এগিয়ে এলো। শাশুড়ি মায়ের কথা ইলা নিজেও চিন্তায় পড়ে গেল। সত্যিই তো তোহফা কখনোই সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। আজ তাহলে এখনো আসছে না কেন? ইলা নিজের চিন্তা দূরে ঠেলে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলল, মা চিন্তা করবেন না, তোহফা ফিরে আসবে খুব শীঘ্রই। নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। ননদের ননদের পক্ষে আর কত নিবে বলবে আমায় ইলা? এই একটা মেয়ে ঘরে সুখ শান্তি। কোনো বিপদ হলে তোমার শ্বশুর স্বামী দেবর আমাকে ছেড়ে কথা বলবে ভেবেছ? পারলে তোমরা শ্বশুর আমাকে বাপের বাড়ি রেখে আসবে। শাশুড়ি মায়ের এমন আহ্লাদি অভিযোগে ইলা মুখ টিপে হাসে। ইলা জিজ্ঞেস করে, মা, প্রথম দিন তোহফার জন্মগ্রহণ করে সেদিন আপনার অনুভূতি কেমন ছিল? জাহানারা বেগম ছেলের বউয়ের আজগুবি প্রশ্নে রাগী দৃষ্টিতে তাকান। ইলা একটু পিছিয়ে গিয়ে বলে, বলুন না মা, সেদিন কি হয়েছিল? আমাকে তোহফা বলছিল সেদিন বাবা একটা কাণ্ড ঘটিয়েছিল, তবে কাণ্ডটা কি সেটা সে জানে না। প্লিজ মা বলুন, আমার খুব শুনতে ইচ্ছে করছে।
যে কাণ্ড ঘটিয়েছ তা শুনলে চোখ কপালে উঠে যাবে। বলবা তবে আজ না, অন্য কোনো দিন। আজ টেনশনে কিছু মনে পড়ছে না। তুমি আগে খোঁজ নাও মেয়েটা গেল কোথায়। তোফা আওয়াজ ভাইয়ার সাথে দেখা করতে গেছে মা, এমনটাই তো মনে হলো। জাহানারা বেগম এবং ইলা লিমার কথায় পেছন ফিরে চাইল। ইলা খানিক অবাক হলো লিমার কথায়। তোহফা আওয়াদের সাথে দেখা করতে গেছে, কই তাকে তো কিছু জানায়নি। জাহানারা বেগম লিমার নিকটে একজোড়া চোখ নিবিড়ভাবে পরখ করছে তোহফাকে। তোহফার ছটপটানি মনে অনুভব করছে। হৃদয়ের ঢিপ ঢিপ আওয়াজকে আড়াল করতেই এক ভয়াবহ কাণ্ড করে বসল সে। আওয়াদের হাতে মুষ্টিবদ্ধ হয়ে থাকা তোহফার হাতে গভীরভাবে একটা চুম্বন করে বসল সে। আওয়াদের আকস্মিক স্পর্শে রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শৈথিল্যের হাওয়া। তরতর করে কাঁপতে রইল তোহফার সমস্ত শরীর। নিজেকে সামলে রাখা তার বড্ড কঠিন হয়ে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে সেখানেই বসে পড়ল সে। তোহফা বসে পড়তেই আওয়াদ নিজেকে তোহফার মুখোমুখি বসিয়ে বলল, কিছু নিষিদ্ধই আমার কাল হোক, তোমাকে এভাবে ছোঁয়ার অপরাধে আমার মৃত্যুদণ্ড হোক, তবুও এই অপরাধ আমি বারবার করব। কেন করব জানি না, তবুও করব। হার্টবিট প্রোডাকশন বেড়ে গেছে তোহফার। ঢিপ ঢিপ সেই শব্দ আওয়াদের কর্ণকুহরে ভেদ করে যেন বলল, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। মেয়েটা তো এমনই, সিরিয়াস সময়ে তার বাড়ির কথা মনে পড়ে সব সময়। সে জানে এটা তার ঘোর অন্যায়, তবুও কেন জানি এই অন্যায়টা করে তার বিন্দুমাত্র খারাপ লাগছে না। উল্টো প্রথম প্রেমকে এভাবে ছুঁয়ে দেওয়ার অনুভূতিকে গভীরভাবে অনুভব করছে। তোহফাকে আবারও চমকে দিয়ে আওয়াজ তোহফার অধর স্পর্শ করে বলল, তুমি অন্য কাউকে ভালোবাসো, এটাই তো মানতে পারছি না। তবে তুমি আমার না হয়ে অন্য কারো হও, এটা কিভাবে মানি? শোনো মেয়ে, আমি চাই তুমি আমায় অনুভব করো একটু হলেও, তাই এমন কাণ্ড। তবে তোমার আমাকে কষ্ট দেওয়ার টেকনিক্যাল সফটওয়্যার ব্যবহার করতে তুমি ভুল করে ফেললে। আমার আড়ালে চায়ের কাপটা ব্যাগের মাঝে লুকিয়ে রাখতে গিয়ে অবশ্য বাকি সবটা তোমার নিখুঁত ছিল। আমি সত্যিই কষ্ট পাচ্ছিলাম। তবে তুমি যখন চায়ের কাপটা ফেলে দিয়েও আমার আড়ালে ওটা যত্ন করে ব্যাগে রাখলে, আমি বুঝে গেলাম পিছনে ঘটে যাওয়া ইতিহাসের কথা। আমি না হয় তোমায় ভালোবাসি, তাই তোমায় চা খাওয়ার ভারটা যত্ন করে নিজের করে রেখে দিলাম। তুমি কেন রাখলে? শোনো মেয়ে, উত্তর দিতে হবে না, শুধু এতটুকু বলো, আমাকে কষ্ট দিয়ে কতটা তুমি শান্তি পেয়েছো? নিজের ছোট্ট ভুলের জন্য এভাবে ধরা পড়ে যাবে তোহফা, তা যেন মানতেই পারছে না। তবে এই মুহূর্তে সে কিছু বলতেও পারছে না আওয়াদকে। তোহফা এদিক ওদিক করে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোহফার এমন আচরণে স্মিত হাসল আওয়াদ। তোহফার হাত ধরে বসা থেকে দাঁড় করালো। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। অন্ধকারে কারো মুখে তেমন একটা স্পষ্ট না। দুজনের ঘন নিঃশ্বাস আস্তে পড়ছে একে অপরের আদলে। তোহফাকে অবাক করে আওয়াদ কিশোর বালকের মতো গেয়ে উঠল, পারবি না তুই ভুলতে আমায়? ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এ মন তোকে কত ভালোবাসে। আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজাড় করে রাখবো জীবন তোরই হাতে জমা। 2 লাইনের গানটা শেষ করে তোহফার হাতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে আওয়াদ নিষ্পলক চোখে হাসল শুধু। আর তোহফা তখন অনুভব করলো আওয়াদের নিখুঁত ভালোবাসা প্রকাশের অনুভূতিকে। এটা সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। তোমাদের আহ্লাদে মেয়েটা বিগড়ে যাচ্ছে, তা কি তোমরা দেখছো না? 8:15 বেজে চলেছে, এখনও তার ঘরে ফেরার নাম নেই। আমি বলে রাখছি, এখনো সময় আছে, মেয়েকে শাসন করো। স্ত্রীর কথায় আরিফুল ইসলাম কানের মধ্যে আঙ্গুল দিয়ে চুলকে এমন ভাব নিলেন যেন তিনি কিছু শুনতে পাননি। আরিফুল ইসলামের কাণ্ডে বেজায় রেগে গেলেন জাহানারা বেগম। তিনি চেয়ার থেকে উঠে বিছানার উপরে বসে থাকা স্বামীর নিকট তেড়ে এসে বলল, কথা কানে ঢুকছে না? ঢুকবে যেদিন অঘটন ঘটে যাবে সেই দিন, তখন বুঝবে আমি কি বলছি। স্ত্রীর কথায় বিরক্ত ভাব ফুটিয়ে আরিফুল ইসলাম বললেন, মেয়ে মানুষের এই একটা বাজে স্বভাব, তারা সামান্য ঘটনাকে অঘটন বানিয়ে দিতে পারে। আচ্ছা, তোমাদের এত মেধা নিয়ে রাতে ঘুমাও কীভাবে? শুনলেই তো মেয়েটা আওয়াদের সাথে দেখা করতে গেছে, তারপরেও এত টেনশন কেন? যদি মা হতে বুঝতে কেন এত টেনশন করি। ভাগ্যিস
তোহফার মা হই না আমি, হলে নিশ্চিত আমি ভিলেন হয়ে যেতাম ওর কাছে তোমার মতো। কি বললে তুমি? আমি ভিলেন? তুমি ভিলেন, তোমার নানা ভিলেন, তোমার দাদা ভিলেন। বাদ রেখে গেলে কিছু একটা। কি বাদ রেখেছি? আমার 14 গোষ্ঠী ভিলেন, সেটা বলা বাদ রেখে গেলে। আল্লাহ, এই লোক আমার জীবনটা তেজপাতা করে দিল। শুক্রিয়া করো, তেজপাতা বানিয়েছি, নিম পাতা না। ওরে তৌসিফ, এইদিকে আয়, দেখে যা তোর বাবা আমায় কি বলছে। জাহানারা বেগমের আহাজারিতে ছুটে এলো তৌসিফ, তৌহিদ, ইলা, লিমা। সবাই কিভাবে ছুটে আসতে দেখে জাহানারা বেগম ঘাবড়ে গেলেন। বুঝতেই পারলেন নিজের বোকামির ফলাফল কোথায় গিয়ে থেমেছে। অন্যদিকে সবাই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে বাবা মায়ের সামনে। তৌসিফ আর তৌহিদ আরিফুল ইসলামকে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবা? মা চিৎকার করলো কেন? কি হয়েছে সেটা তোর মাকেই জিজ্ঞেস কর। তৌহিদ মায়ের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। মা, কি হয়েছে? বাবা কিছু বলেছে তোমায়? জাহানারা বেগম তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না, মুখটা কাচুমাচু করে বলল, না, আসলে তোর বাবা আমার গায়ে। বাবা তোমার গায়ে হাত তুলেছে? কি বলছো এসব? জাহানারা বেগম নিজের কথা শেষ করতে পারলেন না, বলতে পারলেন না তোদের বাবা আমার সাথে গায়ে গা লাগিয়ে ঝগড়া করছে। তার আগেই গা কথাটা শুনেই তৌসিফ উল্টো মানে বের করে নিল। ছেলের এমন প্রশ্নে থতমত খেয়ে গেলেন জাহানারা বেগম। ছি ছি, কি বিচ্ছিরি ব্যাপার স্যাপার। সবার উদ্দেশ্যে আরিফুল ইসলাম বললেন, জীবনে কখনো তোদের মায়ের বিরুদ্ধে কথা বলার সাহস আমার ছিল না। কি করে ভাবলি এই বুড়ো বয়সে এসে তোর মায়ের গায়ে হাত তুলবো? আমি আবার সুসমের হাত গন্ধ করি না। আরিফুল ইসলামের কথায় পুত্রবধূর সাথে ছেলেরা মুখ টিপে হাসলেন, কিন্তু জাহানারা বেগম রেগে আগুন হয়ে তেড়ে ফুরে ছুটে এসে বলল, আমি ছুচো? তুমি ছুচো, সাথে তোমার। বাকিটা বলার আগেই ইলা তার শাশুড়ির মুখ চেপে কানে কানে বলল, মা তাকিয়ে দেখুন, আপনার ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। নিজেকে সংযত করুন, না হলে আজ মান ইজ্জত ফালুদা হয়ে যাবে। ইলার কথায় জাহানারা বেগম চারিদিকে তীক্ষ্ণ নজরে তাকালো। পরিবেশ বুঝতে পেরে বিড়বিড় করে বলল, আজ তোমার খবর আছে। জাহানারা বেগম চলে গেলেন ঘর ছেড়ে। জাহানারা বেগম চলে যেতেই হো হো করে হেসে উঠল আরিফুল ইসলাম। বাবাকে এমন হাসতে দেখে তৌহিদ প্রশ্ন করল, বাবা, তুমি মায়ের সাথে লাগতে যাও কেন বলো তো? আর এত সহ্য শক্তিও বা তুমি কোথা থেকে পাও ঝগড়া করার জন্য? আরিফুল ইসলাম বললেন, যার রাগ বেশি তার হৃদয়ে ভালোবাসা বেশি। যদি তুমি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য বন্ধু হিসেবে পেতে চাও, তাহলে তোমার মনে একটা কবর তৈরি করো, যাতে তুমি তোমার স্ত্রীর ভুলগুলো মনে দাফন দিতে পারো। সাথী যতই খারাপ হোক না কেন, তার সাথে বন্ধুত্ব নষ্ট করো না। কেননা পানি যতই খারাপ হোক না কেন, তা পিপাসে মেটাতে না পারলেও আগুন ঠিকই নিভিয়ে দেবে। তোমাদের মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনই। এই যে রাগ করে গেল, কিছুক্ষণ পর মনে করে খাবার আগের ওষুধটা কিন্তু ওই আমাকে দিয়ে যাবে। ঝগড়াঝাটি হলেও আমরা কখনো নিজেদের একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা থেকে পিছু হাঁটিনি। মনে রাখিস, তিক্ততা না থাকলে মিষ্টির কদর্য বোঝা যেত না। এক জোড়া চোখ তীক্ষ্ণ নজরে আওয়াতার তোহফাকে দেখতে রইল। জ্বলন্ত সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনের ডায়াল কলে কাঙ্ক্ষিত নাম্বারে ফোন লাগালো। কিছুক্ষণ রিং হতেই ফোনটা রিসিভ হলো। লোকটা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, কই মাছের জান হচ্ছে এই মেয়েটার। যখনই ক্ষতি করতে চাই কেউ না কেউ বাঁচিয়ে নেয়। আর এই নিব্বানিব্বিদের এত প্রেম ভালোবাসা দেখে আমার ইচ্ছে করছে নতুন করে প্রেমে পড়ি কারো। তাদের ভালোবাসার পূর্ণতা পাবার আগেই যদি ছেলেটাকে খুন করে ফেলি কেমন হয় বলুন তো? কেউ হারানোর ব্যথায় জ্বলবে আর আমি আমার পাওনা করি লুফে নিব। আচ্ছা এটা বলুন তো, এত ক্ষোভ কেন আপনার ওদের প্রতি? আমি বা এসব জিজ্ঞেস করছি কেন? যাই হোক, কাজটা দ্রুত সেরে ফেলবো। আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আমার কাজ নিখুঁত হাতের। না থাকে বাঁশ, না বাজবে বাঁশি। আজ আকাশে চাঁদ নেই, নেই চাঁদের স্নিগ্ধ আলোর চিহ্ন মাত্র। তবে আছে মনে প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো শৈথিল্যের হাওয়া। জানালার কাজ ঘেঁষে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবছে ইলা। সে মাঝে মধ্যে এমন উদাস হয়ে কিভাবে সেটা ভালো করেই জানে তৌসিফ। মেয়েটাকে শত বুঝিয়েও কোনো লাভ হয় না। তৌসিফ গোপনে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ইলার নিকট। ইলার কাছাকাছি দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই ইলা চমকে পিছন ফিরে তাকায়। তৌসিফকে দেখে আবারও স্বাভাবিকভাবে সেদিকে তাকায়।
যেদিকে সে তাকিয়েছিল। স্ত্রীর তেমন কোনো ভাবান্তর না পেয়ে তৌসিফ কাশি দিয়ে ইলার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। অবশ্য সে সফল হয়। ইলা তৌসিফের মুখ পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে? তৌসিফ আবারও বুকে দীর্ঘ এক শ্বাস টেনে বলে, অনেক কিছুই তো বলতে চায়, তবে বউয়ের এমন গোমরা মুখ দেখলে কিছু বলার আগ্রহ থাকে না। স্বামীর অভিমানী অভিযোগে ইলা কিঞ্চিত হাসে। তৌসিফ মানুষটা এমনই, সে যখনই কোনো কিছু নিয়ে মন খারাপ করে ঠিক তখনই মন খারাপ দূর করাদের মনোনয়ন পাওয়ার জন্য আস্তে করে করে উঠল। আওয়াজ পাশ ফিরে তাকিয়ে মাথা তুলে ইশারা করলো কি। তোহফা হাত ঘড়ির দিকে নজর রেখে ইশারা করলো সময় দেখার জন্য। আওয়াজ হাত ঘড়িতে চোখ বুলাতেই মনে মনে বলল, কিছু সুন্দর মুহূর্ত এত দ্রুত কেন চলে যায়? মনে তো হলো এই একটু আগে মেয়েটা তার কাছে এলো, এখনই নাকি চলে যাবে। ইচ্ছে হলো তোফাকে বলতে থেকে যাও আর কিছুটা সময়, তবে চাইলেও বলা যায় না সব কিছু। নিজের মনকে বুঝিয়ে তোহফার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আওয়াজ বলল, বিরহের যন্ত্রণা পেতে হবে ভেবেই প্রেম ভালোবাসা আমার কাছে বিরক্ত ছিল। আজ মনে হচ্ছে তাদের বিরক্ত ভেবেছি বলেই হয়তো তারা আমাকে এভাবে শাস্তি দিল। তোহফা আওয়াদের কণ্ঠে প্রচণ্ড পরিমাণের ব্যথা অনুভব করল। তোহফা কিছু বলতে উদ্বেগ হয়েও থেমে যায়, কিছু একটা ভেবে বলে, অনেক সময় পেরিয়ে গেছে, এবার আমাকে বাড়িতে যেতে হবে। আরও দেরি করলে ভীষণ রকম দেরি হয়ে যাবে। তোহফার কথায় আওয়াজ মাথা দুলায়। চারিদিকে তাকিয়ে একটা রিক্সা দাঁড় করায়। যথারীতি তোহফা রিক্সায় উঠে বসে। ধীর গতিতে রিক্সা চলতে শুরু করতেই তোহফা পিছু ফিরে আওয়াজের উদ্দেশ্যে বলে, শুনুন, অতি ভদ্র ছেলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি একটু মজা করতে চেয়েছিলাম আপনার সাথে, তবে এখন মজার চেয়ে অনুশোচনা হচ্ছে বেশি। আমি কি করে বুঝবো বলুন এই ভদ্র ছেলেটা আমাকে এত ভালোবাসে? খুব শীঘ্রই বর সেজে আমাদের বাড়িতে চলে আসুন, আমি বউ হয়ে অপেক্ষা করব না হয়। ও হ্যাঁ, আরও একটি কথা, একটু ভদ্র একটু অসভ্য সব মিলিয়ে মাশাল্লাহ আপনি ভীষণ কিউট। আমি রাজি, আপনি চাইলে খুব তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে, সাথে নিয়ে কাজী। তোহফার স্পষ্ট ভাষায় বলা প্রতিটা কথা আওয়াদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিল। সে কোনো দিক না তাকিয়ে এক ছুটে তোহফা রিক্সার নিকট ছুটে আসতে চাইল আর মুখে বলতে চাইল, ও হে কাজল চোখের মেয়ে, আরও একটু হলে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি আমাকে খুন করার ফোন দিয়ে আটতে এমন নিখুঁত অভিনয় করলে, আজ তো তোমার আরও কিছু শাস্তি পাওয়ার আছে। আমি না হয় আরও কিছু ভুল করে ফেলি। আওয়াদের এমন পাগলামিতে তোহফা মুখ চেপে নিজেকে সামলে নিচ্ছে। কোনো মতে রিক্সাওয়ালাকে বলল, মামা একটু থামুন। রিক্সা থেমে গেল আর ঠিক তখনই আওয়াদের ছুটে আসা পা জোড়া থেমে গেল ধুম করেই। আওয়াজ পিছঠালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল। আওয়াদের গা ঘেঁষে শাসা বেগে ছুটে গেল এক কালো রঙের বাইক, যেটা মাত্রই আওয়াজকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে। আওয়াজ যন্ত্রণায় ওখানেই ছটফট করতে রইল। তোহফা আওয়াদের এমন করুণ পরিণতি দেখে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো রিক্সা থেকে নেমেই। আশেপাশের অনেকেই ছুটে এলো আওয়াদের কাছে, আর আওয়াজ ডান হাত আর পায়ের গোড়ালির ব্যথায় ছটফট করতে রইল ধুলো পড়া পিচঢালা রাস্তায় গড়াগড়ি করতে করতেই। ধুলো মাখা রাস্তায় টকটকে লাল রক্তে রঞ্জিত হয়ে উঠল। বিছানার কোণে পড়ে থাকা ফোনটা অনবরত বেজে চলেছে ইলার। ইলা সেটা দেখে তৌসিফের বাঁধন থেকে ছুটে আসার জন্য মোসরামুসরি করতে শুরু করলো। সেটা দেখে তৌসিফ বিরক্ত কণ্ঠে বলল, দিনকে দিন তুমি আনরোমান্টিক হয়ে যাচ্ছ ইলা। এত আনরোমান্টিক হলে হয় বলো তো? জড়িয়ে আছি, একটু শান্তিতে জড়িয়ে থাকতে দাও। তুমি জানো না, বউকে জড়িয়ে ধরলে অর্ধেক কষ্ট দূর হয়ে যায়, বাকি অর্ধেক যায় বউ আদর করলে। করো না একটু আদর, বেশি না, একটু লম্বা চুম্বন করলে হবে। নিজের সর্বশক্তি দিয়ে ইলা নিজেকে ছাড়িয়ে নিল তৌসিফের থেকে। মুখ ভেটকে বলল, ভাব করো না, তোমার ভাব দেখলে মরে যাই। ফোনটা বাজছে যে অনবরত, সেটা কি তুমি শুনতে পাচ্ছ না? সময় নেই গো, নেই বাবু, একখান হাফ টিকিট দিবেন? ফোন বাজছে আর তো কিছু না। আরে বেটা, ফোনটাও বউকে ভালোবাসার সময় ডিস্টার্ব করে, ধ্যাত্তেরি ভালো লাগে না। ভালো লাগা দিয়ে কাজ হবে না, গিয়ে দেখো তোহফা এসছে কিনা। আমি ফোনটা আগে রিসিভ করি। ইলা ফোনের দিকে এগিয়ে গেল। ফোনটা হাতে নিয়েই মুচকি হাসলো, কারণ ফোনটা তোহফা করেছে। তৌসিফের দিকে তাকিয়ে ইলা হাসতে হাসতে বলল,
দেখো ম্যামের নাম নিলাম আর ম্যাম হাজির। আমাদের তোহফা রাজকন্যা ফোন ধরেছে। ইলা কথা বলতে বলতেই ফোনটা রিসিভ করলো। হ্যালো বলার আগেই তোহফার কান্নারত কণ্ঠ ভেসে এলো ফোনের ওপাশ থেকে। ভাবি আওয়াদ অ্যাক্সিডেন্ট করেছে। আমি কি করব ভাবি বুঝতে পারছি না। তোমরা এক্ষুনি আসো, আমার ভয় করছে। ওনার হাত মাথা থেকে অনেক রক্ত পড়ছে। ভাবি প্লিজ কিছু করো, আমি পারছি না সহ্য করতে। প্লিজ তোমরা দ্রুত চলে আসো। ফোনটা লাউড স্পিকারে ছিল, তাই বোনের এমন করুণ কণ্ঠ তৌসিফের কান এড়ালো না। সে দ্রুত ইলার হাত থেকে ফোনটা কেড়ে নিল। বোন আমার, সোনা বোন, কিচ্ছু হবে না। তুই শুধু বল এই মুহূর্তে তোরা কোথায়। সোনা পাখি আমার, একটু ঘাবড়ে যাবি না। আমি এক্ষুনি আসছি ভাইয়া, আসছি তো, চিন্তা করিস না। তুই শুধু বল তোরা কোথায়। আমরা নিরালায় ঝিলের পাড়েই আছি ভাইয়া, তুমি জলদি চলে আসো। উনি অনেক কষ্ট পাচ্ছে, কেমন কাতরাচ্ছে উনি, আর অনেক রক্তও ঝরছে। কিছু করো ভাইয়া, তুমি কিছু করো। সোনা পাখি শান্ত হও, তোর পাশে কাউকে ফোনটা দে, আমি কথা বলছি। আর একটু ভয় পাবি না, আমার বোন না অনেক সাহসী, জানো, আমার একটু ভয় পাবি না। আমি দ্রুত আসছি, তুই কাছে কাছে ফোনটা রেখে দে। তোহফা তাদের পাশে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক লোকের হাতে ফোনটা তুলে দিতেই তিনি বিনা বাক্যে ফোনটা কানে তুলে নিল। কিছুক্ষণ কথা শেষ হতেই তারা সকলে মিলে একটা গাড়ি থামিয়ে আওয়াজকে ধরাধরি করে তুলে দিল। সাথে সেই মধ্যবয়স্ক লোকটা উঠল। অন্যদিকে দ্রুত একটা শার্ট গায়ে দিয়েই তৌসিফ ঘর থেকে বেরিয়ে গেল। বাবাকে চিৎকার করে ডাকতেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে এলেন। আরিফুল ইসলামের পিছু পিছু জাহানারা বেগমে বেরিয়ে এলেন। ছেলেকে বিবর্ণ দেখে আরিফুল ইসলাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কোনো সমস্যা? বাবা আওয়াজ অ্যাক্সিডেন্ট করেছে, তোহফা কাচ্ছে। আমাদের এখনই হসপিটালে যেতে হবে। আমি একজনের সাথে কথা বলে তাকে বলেছি তিনি যেন একটু হাসপাতালে নিয়ে যায় ওদের। চলো এখনই আমাদের বেরোতে হবে। অ্যাক্সিডেন্ট? তোফা তোফা কেমন আছে? অস্থির হয়ে প্রশ্ন করলেন জাহানারা বেগম। তাকে আশ্বাস দিয়ে তৌসিফ বলল, তোহফা ঠিক আছে, এটাই যথাক্রমে বুঝলাম ওর সাথে কথা বলে। তবে যতটুকু বুঝলাম আওয়াজ হয়তো ইনজিউর হয়েছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে কি বলছিস? তুই কি বলে গেছিস আমার মেয়েটার রক্ত দেখতে পারে না? উদ্বেগজনিত সমস্যা আছে ওর। তোফার স্পেসিফিক ফোবিয়া আছে। রক্ত বা কাটাছেঁড়া দেখলে ওর ভেতরে অতি উদ্বেগ তৈরি হয়, যা ওকে আতঙ্কগ্রস্ত অবস্থায় নিয়ে যেতে পারে, এমনকি জ্ঞানও হারাতে পারে। মা, আমি ভুলে যাইনি। ওই মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলে যা বুঝলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে না হলে 10 মিনিট। তোফা এখনো জ্ঞান হারায়নি, তার মানে আর কিছুই হবে না, বিশ্বাস করো। আমাদের এখন যেতে হবে, যেতে যেতে কথা বাড়িও। ইলা, মায়ের দিকে খেয়াল রেখো, আর ফোন কাছে রেখেও আমি খবর দিব। তৌসিফ আর আরিফুল ইসলাম বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। আর জাহানারা বেগম নীরবে চোখের জল বিসর্জন দিতে রইলেন। ইলা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে শাশুড়ি মাকে সামলে নিতে। তার ক্রমশ চিন্তা হচ্ছে তোহফা ঠিক আছে তো, আর আওয়াজ তার বেশি ক্ষতি হয়নি তো। আল্লাহ আপনি শিফা দান করুন, আমিন। আওয়াজকে হাসপাতালে নিয়ে আসতেই তার চিকিৎসা শুরু হয়েছে। অন্যদিকে তোহফার অবস্থা শোচনীয়, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। তোহফাদের সাথে আসা সেই ভদ্রলোক তাকে বারবার শান্ত হতে বলছে, তবে কে শুনে কার কথা? তোহফা নিজের কান্না কন্ট্রোল করতেই পারছে না। অন্যদিকে একরাশ চিন্তা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো আরিফুল ইসলাম ও তৌসিফ। রিসেপশনে খোঁজ করে তাড়াহুড়ো করে দ্বিতীয় তলায় এসে দাঁড়ালো তারা। মাথা নিচু করে তোহফা তখনও কাঁদছে। মেয়েকে এভাবে ভেঙে যেতে দেখে আরিফুলের বুকে চিনচিনে ব্যথা হলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন মেয়ের নিকট। বাবার দেখা দেখি তৌসিফও এগিয়ে গেল। আরিফুল ইসলাম মেয়ের সামনে যেতেই তোহফা চোখ তুলে তাকালো। বাবা ও ভাইকে দেখে তার কান্না কয়েক গুণ বেড়ে গেল। বাবাকে জড়িয়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এত কান্না দেখে তৌসিফ বোনের মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, এভাবে কাঁদে না শোনা বোন আমার, পাখিটা এভাবে কাঁদলে মানুষ বকবে তো তোকে। মায়ের কথা এবার বাবাকে ছেড়ে ভাইকে জড়িয়ে ধরল তোহফা। তোহফা আরিফুল ইসলামকে ছেড়ে দিতেই তিনি সে ভদ্রলোকের সাথে কথা বলতে এগিয়ে গেলেন। অন্যদিকে বোনকে সামলাতে ভালোই বেগ পেতে হচ্ছে তৌসিফের। তৌসিফ আবারও বলল। ভাইয়ের কথায় তোহফা চোখ তুলে তাকালো। তৌসিফ চোখের ইশারায় বোঝালো সত্যি বলছি সে। তোহফা মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে না। তৌসিফ বলল, এমন কান্নাকাটি করলে কিন্তু বাড়িতে নিয়ে যাব, বলে রাখলাম। তোহফা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, তবে তার চোখের জল পড়া থামাতে পারেনি।
ভাইকে কিছু বলতে চেয়েও সে বলতে পারল না। তৌসিফ বোনের মাথায় পিঠে